আজ আপুর বিয়ে, কিন্তু মনের ভিতরে কোনো আনন্দ নেই বা আমি কোনো কাজ করছি না। চুপচাপ দাঁড়িয়ে আছি। সবার মাঝে আনন্দ বিরাজ করছে, কিন্তু আমার মধ্যে কোনো কিছুই নেই। তখন আম্মু এসে পাশে দাঁড়ালো আর বলল, এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? কেন? এমনভাবে দাঁড়িয়ে থাকায় সমস্যা হচ্ছে নাকি? এমনভাবে কথা বলছিস কেন? এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না। আমি ভার্সিটিতে চান্স পেয়েছি। ক্লাস শুরু হলে তখন আর বাসায় থাকবো না। সত্যি? হুম। খেয়েছিস? হয়েছে। তোর আপুর সাথে দেখা করেছিস? যা গিয়ে একবার দেখা করে আয় আর কথা বলে আয়। ইচ্ছে করছে না। আশা করি আমাকে জোর করবে না। বেশি জোর জবরদস্তি করলে কিন্তু চলে যাব। আম্মু আর কিছু না বলে আমার দিকে একটু তাকিয়ে থেকে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে থেকে ছাদে এলাম। ছাদে এসে দেখি ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোনেরা সব দাঁড়িয়ে আছে। ভাবলাম ওদের সাথে গিয়ে কথা বলবো, কিন্তু ইরাপুকে দেখে আর গেলাম না। আবার নিচে আসতে যাব, তখন আমার চাচাতো বোন সঞ্জিতাপু বলল, কিরে, তুই এসে আবার চলে যাচ্ছিস কি জন্য? এমনিতেই। আর কিছু বলার সুযোগ না দিয়েই নিচে চলে এলাম। ইরা, তুই এখানে আসছিস সেই মনে হলো এলো না? ১.৫ বছর আগের রাগ এখন মনের ভেতর পুষে রেখেছে। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। ভাবছি ক্ষমা চাইবো, কিন্তু কখনো সেই সুযোগ দেয় না। আমাকে দেখলেই চলে যায়। বাসার বাইরে এসে একটা গাছের নিচে বসে ফোন টিপতে লাগলাম। ফোন টিপতে টিপতে দুপুর হয়ে গেল। বরযাত্রীরা এলো। দুপুরে খাবার সময় মেহমানদের সাথে বসে খাবার খাচ্ছি। বাড়ির ছেলে হয়ে মেহমানদের সাথে খাবার খাচ্ছি। কি অদ্ভুত বিষয়! লক্ষ্য করলাম আব্বু দূরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার মতো খেয়ে উঠে গেলাম। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। আপু শ্বশুর বাড়ি যাবে। আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। আব্বু আম্মুকে ছেড়ে দিয়ে আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। তখন আমি ওখান থেকে চলে এলাম। হয়তো আপু এই দিনে আমার থেকে এমন ব্যবহার আশা করেনি। আমি তো ওদের কাছে মরে গেছি। তবে আমার সাথে কি? আম্মু আমাকে ডেকেছিল, তাই এসেছিলাম। নাহলে কখনোই আসতাম না। কিছুই বুঝতে পারছেন না তো? বুঝিয়ে বলছি। তবে কিছুক্ষণ পরে আপু সবার কাছ থেকে বিদায় নিয়ে ওর বরের সাথে শ্বশুরবাড়ি চলে গেল। আমি আমার রুমে এলাম। এসে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পরে আম্মু আমার রুমে এলো। এসে বলল, একটু নিচে আয় তো। কেন? আবার কি হলো? এমনিতেই আয়। বুঝতে পারছি আবার কিছু একটা হয়েছে। তাই উঠে আম্মুর সাথে নিচে এলাম। নিচে এসে দেখি সবাই বসে আছে। নিচে গিয়ে ইরাপুর দিকে তাকিয়ে বললাম, আজকে কি আবার কাউকে বাজে প্রস্তাব বা কারোর সাথে বাজে বিহেভ করেছি নাকি, যে এখানে এভাবে ডাকা হয়েছে? আমাকে কেন্দ্রবিন্দু করে সবাই একদৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মু, আমাকে এখানে কেন ডাকা হলো? তুই বাড়ির ছেলে হয়ে তুই এইভাবে মেহমানদের সাথে খাবার খাচ্ছিলি কেন? আর বিকেলে তোর আপু যাওয়ার সময় অমন করলি কেন? প্রথমত, আমি এ বাড়ির ছেলে না। দ্বিতীয়ত, আমার কোনো বোন নেই। আমি এ বাড়ির মেহমান। তাই মেহমানদের সাথে খাবার খেয়েছি। আমার তো মনে হচ্ছে না এতে কারো কোনো সমস্যা হতে পারে। তুই কি ১.৫ বছর আগের ঘটনা নিয়ে এখনো এমন করবি? যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। আর কিছু বলবেন? আমার জন্য সব কিছু হয়েছে। আমাকে সবাই মাফ করো, আর তুইও মাফ কর। আমি খুবই অনুতপ্ত। আমি আর কিছু বললাম না। যখন চলে আসতে যাবো তখন কেউ এসে হাতটা টেনে ধরলো। পিছনে ঘুরে দেখি রাপু। ওর হাত ধরা দেখে তো শরীর আরও চলে যাচ্ছে। জোরে ঝটকা দিয়ে হাত সরিয়ে দিয়ে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠিয়েও নামিয়ে ওখান থেকে চলে এলাম। সবকিছু না বুঝে, না জেনে ওর সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। জানো, ছেলেটার রাগ আর জেদটা একটু বেশি। আরে, সেদিন রাগের মাথায় এমন করেছি, কে জানতো ঘটনাটা এমন হবে। ক্লাস শুরু হলে হোস্টেলে থাকবে। আমাদের এখানে ভার্সিটিতে চান্স পেয়েছে। বিয়ে দিয়ে দিতে হবে যদি বউয়ের কাছে ঠিক হয়ে যায়। বিয়েটাও আবার তোমার ছেলের? আরে বলে না, বড় বড় ভাইয়া বাবু বিবির কাছে সবাই কাবু। ঠিকই তো, আমি শুনেছি বড় আব্বু নাকি অনেক রাগী ছিল, কিন্তু বিয়ের পর সব রাগ কথাই চলে গেছে। সঞ্জিতাপুর কথা শুনে সবাই হেসে উঠল। আব্বু তো সেই লজ্জা পেয়েছে। তারপর আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল,
আচ্ছা, ওকে বলো বিয়ে করবে কি না। ওরে বিয়ে দিলে যদি ওর রাগ কমে। বড় আব্বুর পেছনে দাঁড়িয়ে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। গালটা টনটন ব্যথা করছে। আব্বু অনেক জোরে মেরেছে। ভয়ে বুকের ভেতরটা ধক ধক করছে। আমি সব নষ্টের মূল। আমার জন্য ওদের পরিবারটা এমন হয়ে গেছে। জানি না কি হবে। তখন আব্বু বলে উঠল, ভাইয়া, আমি অনুতপ্ত। আমার মেয়ের জন্য তোমাদের মধ্যে এমন বিভেদ সৃষ্টি হয়েছে। আমার মেয়েকে ক্ষমা করো। যা হবার হয়ে গেছে। এখন ক্ষমা চাওয়াটা বাদ দিয়ে বলো ওকে কিভাবে ঠিক করা যায়। ওর মনের ভিতরে রাগ পুষে রেখে রাগের মাত্রাটাকে অনেক বাড়িয়ে ফেলেছে। ইরাকে বলো ও ঠিক করতে পারবে। কি বলছিস? এইমাত্র যেভাবে রিয়াক্ট করলো সামান্য হাত ধরাতে। ঠিকই তো। আমাকে এর মধ্যে কেন নিয়ে আসছিস? আরে বড় আব্বুর শয়তানি তো শয়তানকে ঠিক করতে পারে। ওই যে বলে না, কাঁটা দিয়ে কাঁটা তোলা। সানজিদ আপুর কথা শুনে ওনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। এই ডাইনি আমাকে ফাঁসিয়ে ছাড়লো। সানজিদা আপুর দিকে তাকিয়ে মনে মনে বললাম, সুযোগ পেলে শোধ তুলে নেব। সানজিদা আপু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ওনার এমন হাসি দেখে শরীরটা চলে যাচ্ছে। আপু আবার বলে উঠল, আমিও তো ঠিকই বলছি। ওই সব গোলমাল করছে যে ঠিক করবে সে। বিষয়টা যতটা সহজ ভাবছিস, সবাই অতটা সহজ না। সবাই ওর রাগ আর জেদ সম্পর্কে ভালো করে জানিস। ও একটা ঘাড়তেরা। আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল, তুই কিছু বলবি না, আমি আসবো। ভয়ে ভয়ে বললাম, আমি কি বলবো? তোমরা যা ভালো মনে করো। রাজি না হয়ে উপায় আছে? ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁস দিই। ইরামা, চেষ্টা করে দেখ কি হয়। না হলে আর কিছুই বলার নেই। আর আগামীকাল আশাকে নিয়ে আসার জন্য কে কে যাবে? 25 জন লোক যাওয়ার কথা বলেছি। বেশ কিছুক্ষণ পরে আম্মু আমার রুমে এলো। এসে বিছানায় বসে বলল, আগামীকাল তোর আপুকে নিয়ে আসার জন্য যাবি? না, আর কিছু বলবে? আচ্ছা, তুই এত জেদ কেন বল তো? 1.5টা বছর থেকে তোর আব্বু বা আপুর সাথে কথা বলিস না। ওরা বুঝি তোর এমন ব্যবহারে কষ্ট পায় না? আগামীকাল সকালে চলে যাব। যখন ভার্সিটিতে ক্লাস শুরু হবে তখন আসবো। না, তোকে কি যে বলবো বুঝতে পারছি না। আচ্ছা, খাবি চল। সবার খাওয়া শেষ হয়েছে? না, সবাই খাচ্ছে। সবার খাওয়া শেষ হলে তবেই ডাক দিও। তোমার সাথে বসে খাবো। আম্মু আর কিছু না বলে চলে গেল। আম্মু যেতেই আব্বু বলল, আসলো না। না, আসলো না। সবার খাওয়া শেষ হলে তারপর আসবে বলল। তার আগামীকাল সকালে চলে যাবে, আর ক্লাস যখন শুরু হবে তখনই আসবে বলল। এখন নিজেকে এতটা অপরাধী মনে হচ্ছে যে মনে হচ্ছে ওর পা ধরে ক্ষমা চাওয়া লাগবে। খাওয়া শেষ করে ওকে রুমে ডাকো। বসে আছি আর চুপচাপ ল্যাপটপ টিপছি। কিছুক্ষণ পরে আম্মু আমার রুমে এলো। এসে বলল, চল খাওয়ার জন্য। হুম। আমার কথা শুনে ল্যাপটপ রেখে নিচে এলাম। খাবার টেবিলে বসলাম। আমি বসতেই আব্বু গম্ভীর গলায় বলল, আচ্ছা, তোর পা ধরে ক্ষমা চাওয়া লাগবে নাকি? আম্মু খেতে দাও, অনেক খিদে পেয়েছে। আমার কথা শুনে আম্মু খাবার দিল। আব্বু আর কিছু বললো না। আমি খেতে লাগলাম। দেখলাম চাচা চাচিরা, চাচাতো ভাই বোনেরা চলে যাচ্ছে। মামা আর মামিরা চলে গেছে আগেই। শুধু ফুফাম্মারা আর খালাম্মারা বাসায় থাকলো। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। চলেন সব কিছু বলি। পরিচয় দিয়ে শুরু করি। যদিও আমার সম্পর্কে ভালো করে জানেন, তাও বলি। আমি আকাশ আহমেদ নীল। বাবা মায়ের দুইমাত্র সন্তান। আমি ছোট। বড় একটা আপু আছে, নাম আশা। আজকে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেল। বিয়ে হলো আপুর ওই বেস্ট ফ্রেন্ডের সাথে, যাকে আমার একদম দু চোখে পছন্দ হতো না। ওকে নিয়েই আপুর সাথে রাগারাগি হয় এবং ওর সাথে কথা বলি না। আর আব্বুর সাথে কথা বলি না এই কারণে যে উনি আমাকে অনেক মেরেছিলেন এবং বাসা থেকে বের করে দিয়েছিলেন ওই ইরার বাচ্চা ইরার জন্য। আচ্ছা, এভাবে না বলে ভালোভাবেই বলি। ইরা আমার সম্পর্কে চাচাতো বোন হয়, আমার আরেক দাদার নাতনি। আমার বাবারা 4 ভাই আর ইরাপুর আব্বুরাও 4 ভাই।
আমার আব্বু আর আমার মেজো চাচা আর ইরাপুর আব্বু আমাদের আগের জায়গা ছেড়ে বেশ কিছু দূরে বাসা বানাই। তাই ইরাপুর আব্বুর সাথে আমাদের সম্পর্কটা অন্য চাচাদের থেকে বেশি ভালো হয়েছে। সম্পর্কের কথা এখন বাদ দিয়ে গল্পে ফিরে যাই 1.5 বছর আগে, যখন আমি ইন্টার প্রথম বর্ষে আর ইরাপু অনার্স প্রথম বর্ষে, আর ফারজানা আপু মানে মেজো চাচার মেয়ে আর আমার আপু একই ক্লাসে পড়ে। ওরা আবার অনার্স 2য় বর্ষে পড়ে। ইরাপুর থেকে আপু আর সঞ্জিতা আপু 1 বছরের বড় হলেও কিন্তু ওরা বান্ধবীর মতোই ঘোরাঘুরি করে। বলা চলে ওরা 3জনে বেস্ট ফ্রেন্ড। আমি একটু ফাজলামি করতে ভালোবাসি, একটু বললে ভুল হবে, অনেক। পড়াশোনায় তেমন ভালো না, ভালো হব কিভাবে, পড়াশোনা তো করি না। আব্বুকে অনেক ভয় পাই। একদিন আপুদের সাথে কলেজে যাচ্ছি, ওরা 3জনে আগে আগে হাঁটছে আর ওদের পিছনে পিছনে আমি। ওই বলে না, লেডিস ফার্স্ট, তাই আগে আগে ওদের রেখেছি। আমি ইরাপুর পিছনে গিয়ে আস্তে করে ওর চুল ধরে হ্যাঁচকা টান দিলাম। আকাশের বাচ্চা, তোকে আজকে আমি কি যে করব! কিরে ইরা, কি হলো? তোমার আদরের ভাইকে এমন ফাজলামি করতে বারণ করো, না হলে ওর কানের নিচে থাপ্পড় লাগিয়ে দেব আর মাথার চুল সব ছিঁড়ে ফেলবো। এমনভাবে টান দেওয়া আমার মাথা ব্যথা করে না বুঝি? কি করলো বলবি তো? আমার চুল ধরে টানাটানি করছে, ওকে আমি থাপ্পড় দিয়ে সোজা করে দেব। যা ইচ্ছে কর, আমার কিছু বলার নেই, আর কিছু বলবো না। আমাদের মধ্যে আপুকে কেন নিয়ে আসো শোনা? আমরাই তো। তোর কানের নিচে এমনভাবে দেবো না যে তোর আমরা আমরা বলাই ভুলে যাবি। আর এই শোনা কি বে কুত্তা! এ বাবা, তুমি দেখি জেন্ডার চেঞ্জ করে ফেলেছো। কেমন ছেলেদের মতো করে বে বে করে কথা বলছো। দেখ, বেশি বকবক করবি না। করবো, করলে কি করবা শুনি? তোর এমন জায়গায় মারবো যে চোখে সর্ষে ফুল দেখবি। মারলে তোমার ওই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সোনা। কিভাবে অন্ধকার হবে শুনি? ভবিষ্যৎ বউ তুমি হবে সোনা, তাহলে তো তোমার ওই হবে, তাই না? এই তোরা কি শুরু করলি রে? রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি তোরা বিয়েও করে ফেললি। কখন যে আবার দেখবো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ওদের কথা মতো যাস না তো, শয়তানে আর শয়তানিতে মিলে গেছে। চল আমরা আমাদের মতো হাঁটি, ওদের দুটোকেই ওদের মতো ছেড়ে দে। ঠিক ঠিক, শুধু শুধু আমাদের মাঝখানে আপুকে কেন টেনে নিয়ে আসে? তারপর সঞ্জিতা আপু আর ইরাপুর সাথে মজা করতে করতে কলেজে চলে এলাম। এসে সোজা বন্ধুদের কাছে। কি ভাই, তোদের অবস্থা কেমন? এই তো মামা, অনেক ভালো আছি রে। বুঝেছিস ভাই, পিচ্চিকালটাই অনেক সুন্দর ছিল রে। পিচ্চি ছিলাম, বড় আপদের আদর পেতাম, ভালোবাসা পেতাম। আর এখন গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়, ইচ্ছে করে আবার পিচ্চি হয়ে যায় রে। আর একটা জিনিস দিত, ওরা তো বললি না। কি পেতাম শুনি? কিস দিত, কিস, তারপর টানাটানি করতো। একদম খাঁটি কথা ভাই। এখন দিলে কি হতো? একবার গিয়ে দেখ না, কেটে হাতে ধরিয়ে দিবেন। না থাক ভাই, অকালে এত দামি সম্পদটা হারাতে চাই না। কি, আমার গালে পড়লো ভাবছেন? আরে না ভাই, আমার বল্টু সোনা না মানে রাফির গালে পড়েছে। ওর গার্লফ্রেন্ড ওকে মেরেছে। বড় আপুদের নিয়ে টানাটানি করতে অনেক শখ, তাই না? দাঁড়া, আজকে যদি কেটে তোর হাতে না ধরিয়ে দিয়েছি তো আমার নাম রায়সানা। কি কাটবা সোনা? জানিয়ে কথা বলছিলি? আমরা আবার কি নিয়ে কথা বলছি? আমার তো সেই হাসি আসছে, মুখ টিপে হাসি। বেচারা রাফির মুখটা দেখার মতো। আমার এত সুন্দর চুলগুলো কেটে ফেলবা? আমার চুলগুলো তোমার দেখতে ভালো লাগে না? লাগে তো কি হয়েছে? অন্য মেয়েরা কেন হাত দেবে? দিলে কেটে ফেলবো। আচ্ছা, কেউ হাত দিবে না, শান্ত হয়ে বসো। কেউ আর কিছুতেই হাত দিবে না। রাফি আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিল, শালা হারামি। তারপর সব কয়টা মিলে বসে গল্প করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে ক্লাসের ঘন্টা দিতেই ক্লাসে চলে আসি। একটু পর স্যার এলো, এসে বলল, আকাশ, এই নে তোর মার্কশিট। পাস দুটাই করেছিস, বাকিগুলোতে ফেল। স্যার কি যে বলেন না এসব, এটা কখনো হতেই পারে না। কি হতে পারে না শুনি? ওই দুইটাই কিভাবে পাশ করলাম বুঝতে পারছি না। নিশ্চয় স্যাররা খাতা দেখতে ভুল করেছে। চুপ বেয়াদব, তোর লজ্জা করে না? এমন রেজাল্ট করিস তুই? তোর আব্বু আম্মু তোকে কিছু বলে না রেজাল্ট দেখে? দেখাই কে রেজাল্ট যে কিছু বলবে?
একটু ভালো করে পড়াশোনা কর। ভালো লেখাপড়া ছাড়া জীবনে উন্নতি করতে পারবি না। তাহলে আমি এখন চলছি কিভাবে স্যার? তোর আব্বুকে বলতে হবে, বললে যদি একটু লেখাপড়া করিস। না স্যার, ওটা ভুলেও করবেন না, নাহলে আজই আমার কলেজের শেষ দিন হবে। হ্যাঁ, আজকে হয়ে গেছে। শরীরের অবস্থা কী হবে আল্লাহই ভালো জানেন। তারপর ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হলো। তখন থেকে ভয়ে ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। না জানিয়ে বাসায় গেলে কি হবে। তারপর সব ক্লাস শেষ করে রুম থেকে বেরিয়ে এলাম। আপুরা দাঁড়িয়ে আছে, তাই ওদের সাথ ধরলাম। আমি যেতেই সবাই হাঁটতে লাগলো। কাউকে কিছু বলছি না, চুপচাপ হাঁটছে দেখে শান্তিতা আপু বলল, ভাই, ও ভাই, কেমন ভয় পেয়ে আসো মনে হচ্ছে। কি হয়েছে ভাই? আপুরে আমাকে বাঁচাস। আজকে আমার কপালে অনেক মাইর আছে, মলম রেডি করে রাখিও। কেন, কি হয়েছে? আরে হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট আজকে দিল। দুইটাতে ফেল, আর বাকিগুলোতে 33 থেকে সর্বোচ্চ 44 পর্যন্ত নাম্বার পেয়েছি। না মানে দুইটাই ওই রকম নাম্বার, আর বাকিগুলোতে ফেল। এর মধ্যে প্রিন্সিপাল স্যার আব্বুকেও নাকি কলেজে ডেকে পাঠিয়েছে। ঠিক করেছে, দেখেছে তো। পড়াশোনা করবি না তো কি মাইর খাবি না? প্লিজ আপু আমাকে বাঁচাও। আচ্ছা চলো। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম। চুপি চুপি বাসার ভেতরে এসে রুমে চলে আসি। যাই ফ্রেশ হয়ে আসি। কপালে কি আছে আল্লাহ ভালো জানেন। চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে আছি, তখন আম্মু খাওয়ার জন্য ডাকতে এলো। এই আকাশ, খেতে আয়। আম্মু, আব্বু কি বাসায় আছে না দোকানে আছে? বাসাতেই আছে, আর তাড়াতাড়ি খেতে আয়, না হলে তোর আব্বু তোর রুমে আসবে। আম্মু আমাকে বাঁচাও, আজকের মায়ের থেকে বাঁচাও। আর পড়াশোনায় ফাঁকি দেব না, ভালো করেই পড়াশোনা করব। এবার শেষবার, প্রমিস। এই কথা এখন পর্যন্ত কতবার বলেছিস? এইবার শেষবার। আচ্ছা খেতে আয়। হুম। তারপর আমার সাথে ভয়ে ভয়ে নিচে চলে এলাম। দেখি আব্বু খাবার টেবিলে বসে আছে। আমাকে দেখে চেয়ার ছেড়ে উঠে এলো। আমি ভয় পেয়ে আমার পিছনে লুকালাম। এই জানোয়ারের বাচ্চা, তুই কি লেখাপড়া করবি না? না রিক্সা কিনে দিব, রাস্তায় রাস্তায় রিক্সা চালাবি? এই কুত্তার বাচ্চা, তুই লেখাপড়া করবি কি না বল? তোকে বসে বসে কেন খাওয়াবো? আগামীকাল থেকে তুই রিক্সা চালাবি। তোমরা জানোয়ার, তোমরা কুত্তা। এই তুই কি বললি? দাঁড়া, আজ তোর হচ্ছে। বলে আব্বু আমার কাছে এসে হাত সরিয়ে টান দিয়ে গালের উপর একটা থাপ্পড় দিল। থাপ্পড়টা অনেক জোরেই মেরেছে, যার জন্য চোখে ঝাপসা দেখতে লাগলাম। আব্বু হঠাৎ করে আরেকটা দিল। মায়েরটা পিঠের উপর দিয়েছে, অনেক জোরে লেগেছে। না দেখেই বুঝতে পারছি এটা বেল্টের মাইর। ভাইরে ভাই, জীবনে অনেক বেল্টের মাইর খেয়েছি, যদিও গল্পে, বাস্তবে বেল্টের মাইর খাইনি। বাস্তবে স্যান্ডেল লাঠির মাইর খেয়েছি। চোখ খুলে দেখি আম্মু বেল্ট ধরে নিয়েছে। যাক বাবা, আর মাইর খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। বেলটা ছাড়ো, ওর পিঠ থেকে রক্ত বের না করে ছাড়বো না। তাও কি ঠিক হবে? জানোয়ারের বাচ্চা আদরে বাদর হয়ে উঠেছে, মাঝে মধ্যে ইচ্ছা করে গলা টিপে মেরে ফেলি। শান্ত হয়ে বসো, এখন খেয়ে নাও। ওকে আর কত বলবা? ওকে যে এত মারো এত বকো, তাতে কি ওর লজ্জা শরম হয়? ও তো একটা বেহায়া। এই তোরা দুজনে খেতে বস তো। আমি চুপ করে গিয়ে খেতে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। বাপরে বাপ, কি ব্যথা করছে। খাচ্ছি আর আপুর দিকে দেখছি। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটা ব্যথার ওষুধ খেয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। পড়াশোনা করতে ভালো লাগে না। কোন সালে পড়াশোনা করবে? আর পড়াশোনার প্রচলন করেছে তো করেছে, কিন্তু ওই পরীক্ষার কি ছিল? আর ওই হিনারি ফিশেলকে পেলে না, ওর নাক ফাটিয়ে দিব। ও মা গো, কি লাগছে। তারপর ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে এলাম। এসে আমাদের আড্ডা জায়গাতে বসে পড়লাম। রাত করে আড্ডা দিয়ে ফিরি। আজকেও তার ব্যতিক্রম হলো না। দরজা দিয়ে ঢুকতেই কারো মাথার সাথে লাগলো জোরে। সামনে তাকিয়ে দেখি ইরা আপু। চোখ খুলে কি বাসায় রাখো নাকি? চোখে দেখতে পাও না? দেখে শুনে বের হতে পারো না? না ছেলে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে? আমার কথা শুনে ইরা আপু আমার গলা চেপে ধরলো। ও মা গো, ও আপুরে, কোথায় তোরা? সবাই আমাকে বাঁচাও, এই ডাইনিতে মেরে ফেললো গো, বাঁচাও আমাকে। এই শালা চুপ। এমনভাবে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো প্যাপা করিস কেন রে? ওর কথার মাঝে কেমন ছেলেদের ভাষা দেখা যাচ্ছে,
তার মানে কি? এই, তার মানে তুই কি বলতে চাইছিস? আমার কথা শুনে ইরাপু আমার গলা আরো জোরে চেপে ধরলো। ও মা গো, গেলাম আমি। ওকে ভয় দেখানোর জন্য শুরু করলাম অভিনয়। চোখ বড় বড় করে জিভ বের করে দিলাম। আমার এমন অবস্থা দেখে ইরাপু তাড়াতাড়ি ছেড়ে দিল। ইরাপু ছেড়ে দিতেই ইরাপুর কপালে আমার কপাল দিয়ে জোরে আঘাত দিলাম। ও মা গো, কপাল ফেটে গেল। কুত্তা, তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। আহা, রাগ করো কেন? লোকে বলে কপালের সাথে কারো কপাল একবার আঘাত করলে নাকি কুকুরে কামড়ায়, আর দুইটা দিলে কিছু বলে না, তাই দিলাম। এতে করে উভয়ের মঙ্গল। শালা, তোর মঙ্গলের খাতায় আগুন। আজকে তোর মাথা ফাটিয়ে ছাড়বো। ইরাপু মারতে এলো, তখন দিলাম দৌড়। একদম রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় আধাসহ হয়ে ফোন টিপতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে আম্মু রুমে এলো। এসেই বলল, কখনো ভালো হবি না, একটু তো লজ্জা শরম কর। দুপুরে এত কথা শোনালো মারলো, তাও শিক্ষা হয় না। আরে আম্মু, এত ছোট কেন? ফোনেই তো টিপছি। আমার কথা শুনে আম্মু আমার কাছ থেকে ফোনটা নিয়ে দিল ফ্লোরে। আসার সাথে সাথে ফোনের টাচ ফেটে গেল। আম্মুর দিকে করুণ চোখে তাকিয়ে আছি। আম্মু, এটা কি করলে তুমি? সব নষ্টের গোড়া এই ফোন। এই ফোনের জন্য তোর পড়াশোনা নষ্ট হচ্ছে। আয় খেতে আয়। আমি খাবো না, তুমি যাও। আমার কথা শুনে আম্মু আমার কান ধরে টানতে লাগলো। আম্মু, ছাড়ো ছাড়ো, লাগছে তো। খেতে আয়। আচ্ছা, ছাড়ো ছাড়ো, লাগছে তো। তাহলে খেতে আয়। আচ্ছা, চলো চলো। আম্মু কান ছেড়ে দিতেই বিছানা থেকে উঠে ফোনটা উঠিয়ে দেখি ডিসপ্লের 12 বেজে গেছে। ফোনটার দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে বললাম, ফোনটা পুরনো হয়ে গেছিল, আবার নতুন হবে। কে তোকে ফোন কেনার টাকা দেবে শুনি? হ্যাঁ, তোর আবু তো একটা টাকাও দিবে না, আর আমিও দেব না। হ্যাঁ, তুমি দিবা কেন? তোমার বাপে দিবে। নানা বলেছিল একটা ফোন কিনে দিবে। দাঁড়া, আমি বলে দিচ্ছি যেন তোকে ফোন কিনে না দেয়। আর এটাও বলবো, তুই ফোনের জন্য ঠিকমতো পড়ালেখাও করিস না। দেখা যাবে কি হয়। আমি আদায় করতে খুব ভালো করেই পারি। আম্মু তো আর জানে না আমার ব্যাংক অ্যাকাউন্টে 30,000 টাকা আছে। হুদাই কি বসে বসে ল্যাপটপ টিপি, ফ্রিল্যান্সিং করি, যা পাই খরচ করি আর জমিয়ে রাখি। কিন্তু ওটা খরচ করব না, আম্মুর কাছ থেকেই টাকা নিব। আম্মু তো দিবে না, আম্মু আব্বুর কাছ থেকে নিয়ে দিবে। আম্মু তো আর কোনো জব করে না বা বিজনেস করে না। কিরে, কে এত ভাবছিস? আম্মু, এমন করো না। তুমি না আমার লক্ষ্মী আম্মু, আমার ভালো আম্মু। আমি না তোমার আদরের ছেলে, আমার সাথে এমন করতে পারবা? আদর পেয়ে পেয়ে তো বাদর তৈরি হয়েছিস। এখন থেকে আদর করা বাদ দিয়ে শুধু কান ধরে মুলে দেব। খেতে আয় বলছি। আম্মু, এমন করো না। লক্ষ্মী সোনা আম্মু, একটা ফোন কিনে দেওয়ার জন্য আব্বুকে বলো না। না বাবা, আমি পারবো না। ফোন কিনতে চাইলে তুমি গিয়ে বলো। আম্মু, এমন করিও না, প্লিজ প্লিজ আম্মু, বলো না। তুই কি এখন খেতে যাবি, না ঝাড়ুর মাই খাবি? বল কোনটা খাবি। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমার সাথে নিচে এলাম। নিচে এসে দেখি আপু আর আব্বু খাবার টেবিলে বসে আছে। আমি কি একটা চেয়ার টেনে বসলাম। আব্বু আম্মু খাবার দিতেই খেতে লাগলাম। হঠাৎ আপু বলে উঠলো, তোর আবার কি হলো? এমন মুখটাকে পেঁচার মতো করে আছিস কেন? বুঝছিস না, ওর ফোনটাকে ভেঙেছি, তাই তো এমন করে আছে। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে প্রবাদ বাক্য ঝাড়া হচ্ছে। আর কিছু বললাম না, বললে হয়তো আবারও মাইর খেতে হবে, তাই চুপচাপ খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ হতে বললাম, ফোন তো অবশ্যই নিব। আর কেউ কিছু বলার আগেই রুমে চলে আসি। এসে ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়লাম। জায়গায় জায়গায় কাজ করছে, আর জায়গায় জায়গায় 12 বেজে গেছে। ভাবলাম ফোন কিনবো, কিন্তু পরে ভাবলাম না থাক, এটার ডিসপ্লে চেঞ্জ করে নিব। টাকাগুলো খরচ করতে ব্যথা লাগছে। কেউ একজন বলেছিল, বাপের টাকা উড়াতে মজা লাগে, কোনো ব্যথা লাগে না, কিন্তু যখন নিজের টাকা হয় তখন কলিজায় গিয়ে লাগে। আগামীকাল ফোন ঠিক করতে দিয়ে আসতে হবে। আপাতত এখন ল্যাপটপ নিয়ে বসি। কিছুক্ষণ ল্যাপটপ টিপে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আম্মুর ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসি। তারপর খাওয়া দাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আজকে আপুদের সাথে গেলাম না, কারণ আজকে আগে বাজারে যাব, তারপর ওখান থেকে কলেজে যাব। যেই ভাবা সেই কাজ। রুম থেকে বেরিয়ে নিচে আসতে আব্বু বলে, কিরে কুত্তা, আজকে মনে হচ্ছে আগে আগে চলে যাচ্ছিস, কাহিনী কি বলতো?
গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে রাস্তায় এলাম। এসে গাড়ি নিয়ে বাজারে এসে ফোন ঠিক করতে দিয়ে আসলাম। যখন অটো স্ট্যান্ডের কাছে যাব তখন কেউ একজন ডাকলো। পিছনে তাকিয়ে দেখি আপুর বন্ধু নাজমুল ভাই। জি, কিছু কি বলবেন? কি ব্যাপার শালাবাবু, বাজারে কি জন্য আসা হয়েছে? দেখেন ভাইয়া, শালা বলবেন না, না হলে কিন্তু ভালো হবে না। কেন শালাবাবু? তোমার বোন আমার ভবিষ্যৎ বউ হলে তুমি আমার শালা হবে না কেন? একে তো একে পছন্দ হয় না, দেখলেই শরীরের সমস্ত রাগ মাথায় উঠে যায়। আর তার উপর এখন শালা বাবু বলছে, ইচ্ছে করছে মেরে নাক ফাটিয়ে দিই। ভাইয়া, আপনার সমস্যা কোথায় বলবেন? আমার সমস্যা নাই তো। আমার শালাবাবু বাজারে কি জন্য এসেছিল সেটা জিজ্ঞেস করছি। মেজাজটা এমনিতেই খারাপ হয়ে আছে, তারপর শালা শালা বলছে। লাগিয়ে দিলাম নাকের উপর একটা ঘুষি। নাজমুল ভাইয়ার নাক ধরে বসে পড়লো। আর ভুলেও যদি কখনো শালাবাবু বলেন তাহলে আরও দিব, মনে থাকে যেন। তারপর ওখান থেকে অটো স্ট্যান্ডে এসে একটা অটো নিয়ে কলেজে চলে আসি। এসে বন্ধুদের পাশে বসলাম। আজকে নাজমুল ভাইয়ের নাকের উপর ঘুষি দিয়েছি। কি জন্য? শালাকে এমনিতেই দেখলে রাগ উঠে যায়, তারপর শালাবাবু করে মেজাজটা খারাপ করে দিয়েছে, তাই মেরে দিয়েছি। মনটা বড্ড খারাপ। আম্মু গতকাল ফোনটা ভেঙে দিয়েছে। সব রাগ ওর উপর উঠাবো, ওই শালাকে পিটাবো। আবার মারামারি কেন? তুই কি সাথ দিবি কি না বল, না হলে আমি অন্য ছেলে দেখব। আহা, রাগ কেন? আমি সব কিছু রেডি করেছি। আর ওকে মারবি তো তোর বোন কিছু বলবে না? বুঝতে পারবে না কে মেরেছে, সব মানকি টুপি পরে থাকবো। আচ্ছা, ওর খোঁজ লাগাচ্ছি, আর তুই কয়েকটা ছেলে রেডি কর। ওকে, ঠিক আছে। ফোন কেটে নাজমুলকে খুঁজতে লাগলাম। ওকে ওরা আড্ডা জায়গাতেই পেয়ে গেলাম, তাই রাফিকে ফোন দিয়ে আসতে বললাম। একটু পরে কয়েকটা ছেলে নিয়ে আসে। চল, এখনও একাই বসে আছে, এখনও সুযোগ বুঝে ওকে মারতে হবে। যেভাবে সেই কাজ। সবাই গিয়ে ওকে মারতে লাগলাম। কি আপনারা আমাকে মারছেন কেন? কেউ কোথায় আছো? বাঁচাও! ওর চিৎকার শুনে কয়েকজন এদিকে আসে, তাই সবাই দৌড় দিলাম। কিছু দূর এসে বললাম, এবার একটু শান্তি শান্তি লাগছে। এবার চল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে মানে? সবাই মিলে এত বড় একটা কাজ করলাম, যাবি না? অন্য কিছু ব্যবস্থা করতে হবে। না ভাই, তা কিছু করতে হবে না। আজকে অনেক টাকা পকেট থেকে খসে যাবে। তারপর রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে রাতে বাসায় চলে এলাম। রাতে রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছি। তখন আপু আমার রুমে এসে আমার কাছে এসে ল্যাপটপ নিয়ে দিল ফ্লোরে আসার। আর দুই গালে দুইটা থাপ্পড়। আমার শরীরের সমস্ত রাগ মাথায় উঠে গেল। তুমি আমার ল্যাপটপ ভাঙলে কেন? তার বাচ্চা, তোর সমস্যা কি? তুই কি মানুষ হবি না? মানুষ কবে হবি? আবু, কাজটা একদম ভালো হলো না, কিন্তু তুমি আমার ল্যাপটপ ভাঙলে কেন? এই বেদব, তুই নাজমুলকে আবার মেরেছিস কেন? তোর জন্য হাসপাতালে অ্যাডমিট হয়ে আছে। কোথায় আমি মেরেছি? আমার উপর একদম দোষ দিবা না। আমি ভালো করেই জানি তুই মেরেছিস। দাঁড়া, আব্বুকে বলে তোর একটা ব্যবস্থা করতে হবে। দিন দিন একটা বেদব হয়ে যাচ্ছে। একটা জিনিস বুঝলাম না, ওই বস্তির ছেলের জন্য তোমার এত লাগছে কেন? আমার তো মনে হচ্ছে ওর সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক আছে। আমার কথা শুনে আপু আর একটা থাপ্পড় মারলো। আমি ওর আগে দিলাম একটা থাপ্পড়। ইচ্ছে হলে মারবে। কি পেয়েছো তুমি আমাকে? হ্যাঁ, আমি ওকে মেরেছি, প্রয়োজনে আরও মারবো। তুই আমার ভাই ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমাকে মারলি? আজ থেকে তোর সাথে আর কথাই নেই। আমার কাছে আজ থেকে আমার ভাই মারা গেছে। তোর মতো বেদব অসভ্য আমার ভাই হতেই পারে না। আপু চলে গেল। আপুর চোখে পানি দেখলাম। মনে হয় আপু ছেলেটাকে ভালোবাসে, তাতে আমার কি? আমার ল্যাপটপটাকে ভেঙে দিল। মেজাজটা খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে ওকে আরও কয়েকটা থাপ্পড় দিই। রুম থেকে বেরিয়ে আমার কাছে এলাম। এসে বললাম, তোমার মেয়ে আমার ল্যাপটপ ভেঙে দিল। সেটা আপুই জানে। আর আগে ওখান থেকে বেরিয়ে রুমে চলে এলাম। মেজাজটা সেই লেভেলের খারাপ হয়ে আছে। একটু পরে আম্মু খাবার জন্য ডাকলো, তাই খেতে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। একটু পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আপুর রুমে গিয়ে বললাম, আপু সরি, ওরকম করা আমার ঠিক হয়নি। তোমাকে থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি। তুই আর আমার চোখের সামনে আসবি না। সরি বললাম তো। মেজাজ খারাপ করবি না, না হলে কি যে করব আমি নিজেও জানি না। আচ্ছা যাচ্ছি। সরি বলতে এসেছি তো, তাই ভাব বেড়েছে। রাগ দেখিয়ে রুমে চলে এলাম।
এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে আপুর রুমে গিয়ে বললাম, আপু কলেজে যাবা না? দেখ, আমার মাথা গরম করিস না। আচ্ছা যাচ্ছি। বাইরে এসে দেখি সানজিদা আপু আর ইরা আপু কলেজে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হ্যালো ম্যাডাম, কোথায় যাবেন? আশা কথায় রে? কলেজে যাবে না মনে হয়, দেখলাম তো শুয়ে আছে। ও আচ্ছা, আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আচ্ছা আপু, এই ধানি লঙ্কা আমাকে দেখলে তেলে বেগুনে হয়ে যায় কেন? ওর কোথায় মই দিয়েছি, না মানে কোন পাকা ধানে মই দিয়েছি? আমি কিভাবে বলবো? ওকেই জিজ্ঞেস করো। জানু, ও জানু, রাগ করে আছো কেন? ভাই, সকাল সকাল উষ্টা খাবি? এমনভাবে দেবো চোখে সর্ষের ফুল দেখবি। জানু গো, তোমার হাতে তো মরতেও রাজি, থাপ্পড় তো কোন কথা। এ দেখি ভালোবাসা উপচে উপচে পড়ছে। আপু তুমি আমাদের মধ্যে বাম হাত দিও না তো। ও জানু, তুমি কথা বলো না কেন? শালা, তোকে আমি কি যে করবো! ইরা আপু মারতে এলে তখন দিলাম দৌড়, দৌড়ে এসে আবার দাঁড়িয়ে থাকলাম ওদের স্বাদ ধরার জন্য। ওরা আসতেই আবার হাঁটতে লাগলাম। ফাজলামি করতে করতে কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগি। টিফিন পিরিয়ডে ঘোরাঘুরি করছি, তখন দেখলাম ইরা আপু আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ছেলেটা ইরা আপুকে প্রপোজ করবে, তাই ওখানে গিয়ে বললাম, বেবি তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তুমি আমাকে রেখে অন্যজনের সাথে, ছি 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 ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারলে? সাথে সাথে একটা থাপ্পড় পড়ে গেল। আরে ভাই, আমার গলে না, ইরাপুর গালে। ছেলেটা ইরাপুকে থাপ্পড় দিয়েছে। আমি ভুলছিলাম, ওটা ওর বয়ফ্রেন্ড ছিল। ওর বয়ফ্রেন্ড আছে জানতাম না তো। ধোঁকাবাজ, তুই আমাদের দুজনকেই ধোঁকা দিচ্ছিস। এই তোর কয়টা লাগে? 12 ব্যাটারি তোর একটা দিয়ে হয় না? তুমি এসব কি বলছো? বিশ্বাস করো। আরে ও তো আমার কাজিন, আশাপুর ছোট ভাই। ভাইয়া সব ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার 5 দিনের সম্পর্ক, বিশ্বাস করেন। সাথে সাথে ইরাপুর গালে আরও একটা থাপ্পড় পড়ে গেল। ইরাপু আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। আগুনে আরও ঘি ঢালতে বললাম, ছি 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 ছি, তুমি আমার সাথে এরকম করতে পারলে? আমাদের দুজনকে এভাবে ধোকা দিলে? কেন আমাদের দুজনের ফিলিংস নিয়ে খেললে? কেন আমাদের এভাবে ধোকা দিলে? আমাদের অপরাধটা কী ছিল যে তুমি এমন করলে? আমার সামনে কখনো আসবি না। তোর এই মুখ আমাকে আর কখনো দেখাবি না। ভাই, তোমাকে ধন্যবাদ এই ভালো চেহারার পেছনের কালো মুখোশটাকে খুলে দেওয়ার জন্য। ছেলেটা চলে যেতেই ইরাপু আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দেখো, তোমার ভালোর জন্য এমনটা করলাম, ছেলেটা তেমন ভালো না। কুত্তার বাচ্চা, তোকে আমি কি যে করব নিজেও জানি না। আজকে তোর কপালে কি আছে কল্পনাও করতে পারবি না। মানুষের উপকার করতে নেই। আপু আমার কাছে আসতেই দিলাম দৌড়, এক দৌড়ে ক্লাসরুমে। তারপর বাকি ক্লাসগুলো শেষ করে বাইরে আসতে দেখি সঞ্জিত আপু দাঁড়িয়ে আছে। ওনার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার ম্যাম, আপনি একা কেন? ওই ধানি লঙ্কা কোথায়? বাসায় চলে গেছে। আচ্ছা চলো তাহলে। তারপর সঞ্জিত আপুর সাথে বাসায় চলে এলাম। বাসার ভিতরে আসতে দেখি আবু সোফায় বসে আছে, পাশে একটা মোটা লাঠি। এটা দেখে ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আজকে আমি আবার কি করলাম? কই মনে পড়ছে না তো কিছুই। হাঁটতে যাব, তখন আব্বু রাগী গলায় বলে উঠল। এই তুই দাঁড়া। আব্বুর কথা শুনে দাঁড়িয়ে গেলাম। কি ভয় করছে বলে বোঝাতে পারবো না। হার্টবিটের গতি বেড়ে গেছে। আব্বু আমার কাছে এসে ধরে 2টা থাপ্পড় দিল। আমি কি করলাম? মারলেন কেন? ইরা, তুই কি বলেছিস? আমি আবার ইরাপুকে কি বললাম? এই বেয়াদব কুলাঙ্গার, মাঝে মাঝে মনে হয় তোকে জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছি। ইচ্ছা করছে তোর গলা টিপে মেরে ফেলি। আব্বুর এমন চিৎকার শুনে আপু রুম থেকে বেরিয়ে এলো। আম্মু তো আগে থেকে এখানে আছে আর আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার অপরাধটা কি বলবেন তো? আমাকে এগুলো বলছেন কেন আর মারছেন কেন? তুই ইরাকে নিয়ে বাজে বাজে কথা বলেছিস। ওকে দেখলি নাকি তোর ওকে ভোগ করতে ইচ্ছা করে? তাও আবার একা নয়, বন্ধুদের সাথে। ছি 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 ছি, তুই আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। তোকে আমি জন্ম দিয়ে কত বড় ভুল করেছি বুঝতে পারছি। এই জানোয়ারের বাচ্চাকে আজকে কি করব নিজেও জানি না। আব্বু বিশ্বাস করো, আমি এগুলো কিছুই বলিনি। ইরা আপু আপনাকে মিথ্যা বলেছে, বিশ্বাস করেন।
এগুলো তুই কিছু না বললে মেয়েটা এমনি এমনি আমাদের এগুলো বলবে। এই আশায় ইরাকে ডেকে নিয়ে আয় তো। আপু চলে গেল ইরাপুকে ডাকতে, আর আব্বু আমাকে মারতে মারতে টানতে টানতে লাঠির কাছ পর্যন্ত নিয়ে এলো। লাঠি হাতে নিয়ে মারতে শুরু করলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত ইরাপু আমার উপর এমন একটা অপবাদ দিবে ভাবতেও পারছি না। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মুর চোখে পানি। আমি চুপ করে আছি। যখন মারছে তখন চোখ বন্ধ করে নিচ্ছি। একটু পরে আবু আর ইরাপু এলো। ইরাপু আসতে আব্বু বলল, ইরে মা, তুই যেগুলো বলছিস সেগুলো কি সত্যি? জি বড় আব্বু, ও আমাকে বাজে বাজে প্রস্তাব দিয়েছে, আমাকে নিয়ে বাজে কমেন্ট করেছে, ওগুলো বলতে আমার ঘৃণা করছে। আপু তুমি মিথ্যা বলছো কেন? আমি তোমাকে এগুলো কখন বললাম? মিথ্যা বলবো কেন? মিথ্যা বলে আমার লাভ কি? আমার চোখের পানি কি তোর কাছে মিথ্যা মনে হচ্ছে? বিশ্বাস করো তোমরা, আমি এগুলো কিছুই বলিনি। ইরাপু মিথ্যা বলছে। কিভাবে তোকে বিশ্বাস করব আমরা? হ্যাঁ, তোর যা ব্যবহার, ছি ছি ছি, তোর কাছে এমনটা আশা করিনি। তুই আমার ভাই, ভাবতেও ঘৃণা হচ্ছে। তোর যে চরিত্র বলতেই পারিস, আমার বিশ্বাস তুই বলেছিস। তোর মতো কুলাঙ্গারের আমার বাসায় জায়গা নেই। আমার বাসা থেকে বেরিয়ে যা। সত্যি বলছি, আমি এমন কিছুই বলিনি। তোমার ছেলে মাস্তান হয়ে গেছে, রাস্তায় রাস্তায় সবাইকে মেরে বেড়াচ্ছে, মাস্তানি করে বেড়াচ্ছে। আপুর দিকে তাকিয়ে আছি। চোখ দিয়ে পানি গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আপু ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। কিছু বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে থাকবি না। এখন থেকে যা, না হলে মারতে মারতে বের করব। আর ওই নোংরা মুখ দিয়ে আব্বু বলে ডাকবি না। আজকে থেকে আমার কোনো ছেলে নেই, মরে গেছে। ও কোথাও যাবে না, আমি কথা দিচ্ছি। আর কখনো কাউকে কিচ্ছু বলবে না। ওকে তাড়িয়ে দিও না। আম্মু, না হলে ওর একটা শিক্ষা হবে না। ওই এ বাসা থেকে বের করে দাও। এমন বেদব বাসায় থাকার চেয়ে না থাকাই ভালো। না, কোথাও যাবে না, আমার কাছেই থাকবে। হয়তো কাউকে মারতে পারে, কিন্তু ইরা যেগুলো বললো সেগুলো কিছুই বলেনি। আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে। আম্মু আমার হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। এসে বিছানায় বসিয়ে দিয়ে বলল, শার্ট খোল। শার্ট খুলতেই আম্মু বলে উঠল, কি এমন করেছিস যে ইরা এমন করলো? তারপর আজকের হয়ে যাওয়া সব ঘটনার কথা বললাম। ওকে আমি ওই ছেলে থেকে বাঁচালাম। আর এমন করলো, ওই ছেলেটা তেমন ভালো না, আমাদের পাশের এলাকায় থাকে। ওই ছেলেকে আমি ভালো করে চিনি। আমি ডিসিশন নিয়েছি আমি এখানে থাকবো না। আমি নানার বাড়ি থেকে লেখাপড়া করব, আর ওখানের কলেজে ভর্তি হব। তোকে কোথাও যেতে হবে না। আমি এখানে থাকবো না বলেছি, থাকবো না। তোমার কাছে কিছু টাকা থাকলে দাও, একটা ল্যাপটপ কিনবো। আপু ওটাকে ভেঙে দিয়েছে। আমার কাছে তো টাকা নেই, আর ল্যাপটপ নিয়ে কি করবি? ওগুলো বাদ দিয়ে এবার তো একটু পড়াশোনায় মনোযোগ দে। এমন করছিস কেন? পড়াশোনা করব, কিন্তু আমার ল্যাপটপ লাগবে। আচ্ছা টাকা নাই তো কি হয়েছে, আমার টাকা দিয়ে আমি নিয়ে নিব। আমার কাছে কিছু টাকা আছে। কি? এত টাকা কোথায় পেলি? ফ্রিল্যান্সিং করি, ওখান থেকেই পাই। তোমরা কি ভাবো আমি এমনি এমনি ল্যাপটপ টেপাটেপি করি? ভালো লাগছে না, শুয়ে পড়লাম। ওষুধ খেয়ে তারপর ঘুমা। তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়ি। তারপরে বাসায় 2 দিন ছিলাম। আব্বুর সাথে একটাও কথা বলিনি। আপুর সাথেও কথা বলতে গেলে অপমান করে তাড়িয়ে দিত। অনেক কষ্ট হতো, তাও কিছু বলতাম না। তারপর থেকে আপু, ইরাপু আর আব্বুর সাথে এদের 1.5 বছরের মধ্যে কখনো তেমনভাবে কথা বলিনি। পড়াশোনা করেছিলাম ভালো করেই, এবং জিপিএ 5ও পেয়েছি। ভাবলাম বাইরে কোথাও যাব, কিন্তু গেলাম না। আবার আগের কলেজেই ভর্তি হলাম। এখানের পড়াশোনার মান ভালো, তাই এখানে আবার ভর্তি হয়ে গেলাম। শুয়ে শুয়ে কাজ করছি, কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, আকাশ ওই রকম করলো কেন? সেদিনের পর থেকে আমার সাথে, আব্বুর সাথে আর ইরার সাথে কোনো কথা বলে না। আমাদের দেখলে এড়িয়ে চলে। আজকে আমার যে বিয়ে হয়ে তোমার ঘরে চলে এলাম, তাও একবার আমার সাথে দেখা করলো না। হয়তো আমার সাথে কথাও বলতো, যদি না আমি ওকে ইরার ওই বিষয়গুলো নিয়ে উল্টাপাল্টা কিছু না বলতাম। আজকে ওর এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়েছি।
আচ্ছা, ওটা নিয়ে মন খারাপ করতে হবে না। দেখো, সব ঠিক হয়ে যাবে। জানি না ঠিক হবে কি না। ও আমার থেকে অনেক বেশি জেদি। আমি কেন যে ওর সাথে এমন করেছিলাম এখন বুঝতে পারছি সেদিন কত বড় একটা ভুল করেছি। আমার জন্য ওর সাথে রাগারাগি করেছো, তাই তোমার সাথে কথা বলে না। আব্বু ওকে মেরেছে, তাই কথা বলে না। কিন্তু ইরা আবার কি করলো যে ওর সাথে কথা বলে না? ওই তো সব নষ্টের গোড়া। ওর জন্যই সেদিন আব্বু ওর সাথে বেশি বেশি করেছে। তারপর আপু সব বলল। সব শুনে নাজমুল ভাই একটু চুপ থেকে বলল, আচ্ছা, ওগুলো নিয়ে মন খারাপ করতে হবে না। চলো, আমরা আমাদের কাজ করি। হুম, অনেক লজ্জা লাগছে। সকালে আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে বললাম, আম্মু আর একটু ঘুমাতে দাও না। আমি তোমার আম্মু না শোনো? এমন কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। আমার এমনভাবে ওটা দেখে ইরাপু হাসতে শুরু করলো। কিছু না বলে ফোন হাতে নিয়ে দেখি সকাল 8টা বাজে। তাই কিছু না বলে বিছানা থেকে উঠে ব্যাগ থেকে ব্রাশ আর পেস্ট বের করে ব্রাশ করতে করতে ওয়াশরুমে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে রুমের ভিতরে এসে দেখি ইরাপু আমার ফোন টিপছে। গিয়ে ফোনটা কেড়ে নিয়ে বললাম, হাউ ডেয়ার ইউ, আমার ফোন ধরার সাহস কী করে হয় আপনার? বেরোন আমার রুম থেকে। তোর গলায় দেখে অনেক আওয়াজ হয়েছে, সেদিনের জন্য সরি। কথার কোনো রিপ্লাই না দিয়ে ব্যাগ গোছাতে লাগলাম। কি আর গোছাবো, আছে তো কয়েকটা। পোশাক নিয়ে ওয়াশরুমে চেঞ্জ করে ব্যাগ নিয়ে নিচে এলাম। পিছনে পিছনে ইরা আপু এলো। ইরা কিছু বলতে গিয়েও বলতে পারছে না। নিচে আসতেই আম্মু বলল, না খেয়ে চলে যাবি? খেয়ে যাব। ব্যাগটা সোফায় রেখে খাবার টেবিলের কাছে এসে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার দিতেই হালকা খেয়ে উঠে বললাম। আব্বুর দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু না বলে বাসা থেকে বেরিয়ে এলাম। তারপর নানার বাসায় চলে আসি। না, যাব না। আচ্ছা, আমি বের হব, এক জায়গায় ঘুরতে যাব, আপনারা তাহলে যায়েন। আরে মামি, তুমি তোমার কাজ করো না? তোমার কত কাজ পড়ে আছে, তা না করে তুমি কি না আমার সাথে বকবক করছো? যাই, আমি একটু পিচিটার সাথে খেলা করে বের হই। মামি আর কিছু বলার আগে রুমে এসে পিচি মামাতো বোনের সাথে একটু খেলা করে বন্ধুদের ফোন করে ডেকে বাসা থেকে বেরিয়ে এলাম। আমার আর মোরা দুই বোন এবং তাদের একটা ভাই মাত্র। মামা ছোট, মামা মামি দুজনেই অনেক ভালো। একটা পিচ্চি মামাতো বোন আছে, এবার 5 বছর বয়স হলো। পিচ্চি আবার আমি বলতেই পাগল। তারপর বন্ধুদের কাছে এসে সবাই মিলে বাইক নিয়ে ঘুরতে বের হলাম। দুপুরে কিরে দুলাভাই, বিড়াল মারতে পেরেছে? হুম, আকাশকে দেখছি না যে। ও আসলে তো দেখতে পারবি। সকালে আবারও তোর মামার বাসায় চলে গেছে। কি থেকে যে কি হয়েছিল, ওই কুত্তিটার মাথার মধ্যে যে কি কি ঘোরে, ওইসব বলার কি ছিল? অন্য কিছু বলতে পারতি। আপু লাগছে তো, ছাড়ো, কান ছাড়ো না। ইচ্ছে করছে তোর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি। ডাইনি, শাকচুন্নি, পেতনি, ভূতনি, সব কিছু তোর জন্য হয়েছে। আরে ও সব কিছু গন্ডগোল করেছে, আবার ওকে ঠিক করার দায়িত্বও দিয়েছে। যদি না পারে তাহলে ওর আব্বু ওর অবস্থা খারাপ করবে। গতকাল যে থাপ্পড় খেয়েছে না, থাপ্পড়টা কেমন ছিল রে, মিষ্টি না তেতো? মেজ আব্বুর কাছে একবার থাপ্পড় খেয়ে দেখিও, তাহলে বুঝবে কেমন লাগে। আব্বুর কাছে কখনো মার খেয়েছো কিনা বলতে পারবো না, কিন্তু এই কুত্তার জন্য খেতে হয়েছে। খুব ভালো হয়েছে ইরা। আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে শুনি? তোর আব্বু তোকে আকাশের গলায় ঝোলাবে। পাগলের মাথা খারাপ, ওইরকম ঘাড়তারাকে ভুলেও বিয়ে করব না। বাপরে বাপ, আজকে সকালে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে খাবে। আর গতকাল রাতে তো তোকে মেরেই দিত, কিন্তু মারতে গিয়েও মারলো না। আচ্ছা যাই হোক, ওকে ফোন দে। আমি কেন দিব? তুমি দাও। কখন কোন নাম্বার ওর অন থাকে কে জানে। আশা, তোর চোখে পানি কেন? কষ্ট হবে না বল? একমাত্র ভাই, রাগ করে 1.5 বছর ধরে একটাও কথা বলে না। গতকাল আসার সময় আমার সাথে কথা বললো না। এই কুত্তিটাকে কয়েকটা দে, আমার পক্ষ থেকে দে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওই কুত্তিটা ঠিক করে দেবে। না হলে ছোট আব্বু তো ওকে মেরে ঠিক করে দেবে। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে বিকেলে বাসায় চলে আসি। দেখি এখনও মামিরা আসেনি। বাসার চাবি যেহেতু আছে সেহেতু কোনো চিন্তা নেই। তালা খুলে বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে রুমে এলাম।
এসে ফোনে গেম খেলতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে মামা এলো। এভাবে 10 দিন গেল। এখন আমার সব কিছু নিয়ে বাসায় চলে যাব। যেই ভাবা সেই কাজ। আমার এখানে যা যা ছিল সব কিছু নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে একটা অটো নিয়ে বাসায় চলে আসি। পিচ্চিটাকে অনেক মিস করব। মনটা খারাপ হয়ে গেল। বাসার ভিতরে আসতেই দেখি আব্বু আম্মু আপু আর দুলাভাই বসে আছে। আমাকে দেখে আপু আমার কাছে উঠে এলো। এসে বলল, কেমন আছিস? পাশ কাটিয়ে যখন আসতে যাব তখন আপু আমার সামনে এসে দাঁড়ালো। আম্মু, আমার সামনে থেকে তোমার মেয়েকে সরতে বলো, নাহলে কিন্তু যেমনভাবে এলাম সেভাবে আবার চলে যাব। আমার কথা শুনে আপু আমার সামনে থেকে সরে গেল। ওখান থেকে রুমে চলে এলাম। এসে ব্যাগ রেখে মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বিছানায় বসে রইলাম। কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি আম্মু আর আপু। আপুর দিকে তাকিয়ে দেখি চোখে পানি। আপুকে শোনা বলে আমার পায়ের কাছে বসতে গেলে পা সরিয়ে নিলাম। আরে, আপনি কি করছেন? উঠেন। আমাকে ক্ষমা কর, তোর এমন ব্যবহারে অনেক কষ্ট হচ্ছে। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দে। প্রয়োজনে তোর পা ধরছি, কিন্তু তুই এমন ভাবে থাকিস না প্লিজ। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি কি ভালো আছি নাকি? এই অভিমান কষ্ট ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার কষ্ট হয়, বিশেষ করে সেদিনের কথা মনে পড়লে। আমার দিকে তাকালাম, দেখি ওনার চোখেও পানি। অনেক বড় অপরাধ করে নিজে ক্ষমা করা যাবে না, কিন্তু আমাকে সবাই মিলে অনেক আঘাত দিয়েছিল, যেটার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেদিন মনে অনেক কষ্ট পেয়েছিলাম। আম্মু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কিছু বলছেও না। ওখান থেকে সরে বসলাম। যখন উঠতে যাব তখন আপু আমার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করবি না? জানিস অনেক কষ্ট হয়। 1.5 বছর তুই আমার সাথে কথা বলিস না, আমাকে একটা বারো আপু বলে ডাকিস না। আমার সাথে একটা বারো কথা বললো না। আমাকে আপু বলে ডাক, প্লিজ বল না। চুপ করে বসে আছি। একটু চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, এবার ওঠো। আপু কপালে একটা চুমু দিয়ে উঠে জড়িয়ে ধরলো। একটু জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে বলল, আর কখনো এমন হবে না, গড প্রমিস। আর সুযোগ পেলে তো করবে। এখন তো শ্বশুর বাড়িতে চলে গেছো, এ বাসায় থাকবা কদিন? এখন এই বাসায় আমি একাই রাজত্ব করব। আমার কথা শুনে আপু চোখের পানি মুছতে মুছতে হেসে উঠল। আম্মু চোখের পানি মুছে চলে গেল। তোর শয়তানিগুলো কত মিস করেছি জানিস। আচ্ছা, আমি একটু বিশ্রাম নিব। আচ্ছা তুই তাহলে শুয়ে পড়, পরে তোর সাথে জমি আড্ডা হবে। আপু চলে যেতে আমি শুয়ে পড়লাম। চুপ করে ফোন টিপতে লাগলাম। ফোন টিপাটিপি করতে করতে কবে যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। কয়েক ঘন্টা পরে কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আপু আর দুলা ভাই। বলো। উঠ, খাবি না? উঠছি। উঠে ফ্রেশ হয়ে রুমে এলাম। দেখি এখনো দুলা ভাই আর আপু বসে আছে। ভাইয়া সরি আপনাকে ওভাবে মারার জন্য। ওটা সমস্যা না। আর এখন শালাবাবু বললেও রাগ করবে না তো? না, আচ্ছা চলেন নিচে যাই। তারপর উঠে সবাই মিলে নিচে চলে এলাম। নিচে আসতেই আবু বলল, আমাকে ক্ষমা করবি না? আপু খাবার উঠিয়ে দিল। যখন খেতে যাব তখন আপু বলল, দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হয়েছে, আমাকে এত ভালোবাসা দেখাতে হবে না, এখন তোমার বরকে দেখাও। চুপ কর, আর নে হাঁ কর। আপু খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে বললাম, আমাকে এমনভাবে খাইয়ে দিতে দেখে ভাইয়া কেমন হিংসা নজরে দেখছে, ভাইয়াকেও খাইয়ে দাও। আমার কথা শুনে আপু আর ভাইয়া তো সেই লজ্জা পেয়েছে, ওটা ওদের ফেস দেখেই বোঝা যাচ্ছে। তুই কিন্তু মার খাবি, বাজে কথা কি তা কস। আচ্ছা আর বলবো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আর আব্বুকে উদ্দেশ্য করে বললাম, আমাকে শাস্তি দেওয়ার ফল হাড়ে হাড়ে টের পেয়েছেন তো? বাপসের তো ছেলের সোয়াশের। কেউ আর কিছু বলার আগেই রুমে চলে আসি। বসে বসে ফোন টিপছি, তখন রুমে কেউ আসলো। দরজার দিকে তাকিয়ে দেখি হীরা আপু। আস্তে আস্তে ওর কাছে গিয়ে নরম গলায় বললাম, সরি, এবার আমাকেও ক্ষমা করে দে। আমার কথা শুনে সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হলো, কথা বল। কিছু না বলে উঠে গিয়ে দরজা আটকে দিলাম। হঠাৎ আমার এমন কাণ্ড দেখে হীরা আপু ভয় পেয়ে গেল। ওটা ওর চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম, আর হীরা আপু এক পা করে পিছনে যেতে লাগলো। তুই আমার দিকে এমনভাবে এগিয়ে আসছিস কেন? আমি কিছু না বলে ওর দিকে এগিয়ে গেলাম। একটা সময় হীরার পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেল। আমি একদম ওর কাছে চলে গেলাম। দেখ, আমি কিন্তু চিৎকার দেব। সমস্যা নেই, কেউ আসবে না। আর কেউ আসলেও আমাকে কিছু বলবে বলে তো মনে হচ্ছে না। হীরাপুর একদম কাছে চলে আসি।
ইরাপুর গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। দেখ, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এমন করব না। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দে। তুই না আমার লক্ষ্মী ভাই, সোনা ভাই। ইরাপু যখন পালাতে যাবে তখন দেওয়ালের সাথে হাত দিয়ে শক্ত করে চেপে ধরলাম। 1.5 বছর আগে যে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, এখন সেটা আপনার সাথে হবে। প্লিজ আকাশ, আমাকে ছেড়ে দে। আমার এত বড় সর্বনাশ করিস না। প্লিজ ছেড়ে দে। এই চুপ, একদম চুপ, একদম ন্যাকা কান্না করবি না। আমি তোর শরীর নিয়ে বাজে কমেন্ট করেছি, তোকে আমি বাজে প্রস্তাব দিয়েছি, তাই না? সেদিনের জন্য সরি। দেখ, আমাকে ছেড়ে দে। আমার এত বড় সর্বনাশ করিস না। লোকে জানাজানি হলে সমাজে মুখ দেখাতে পারবো না। আমার বিয়ে হবে না। ওর কথা শুনে তো সেই রাগ হচ্ছে। একটা ধমক দিয়ে বললাম, এই তুই থামবি? না গলা চিপে মারবো, না গলা চিপে ধরবো? আমার ধমক খেয়ে তো একদম চুপ হয়ে গেছে। একটা আঙ্গুল ওর ঠোঁটের উপর রেখে আস্তে আস্তে স্লাইড করতে করতে বুকের উপর এসে পেটের কাছে এসে কোমরে চিমটি কেটে ধরলাম। ইরাপু চোখ বন্ধ করে আছে। ওর ঠোঁট জোড়া কেমন কাঁপছে। ওর ঠোঁট দুটোর এমন অবস্থা দেখে কেমন এক নেশায় ডুবে যাচ্ছি। বেশি কিছু না ভেবে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে চুষতে লাগলাম। মাঝে মধ্যে রাখে কয়েকটা কামড়ও দিয়েছি। ইরাপু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কোনো প্রকার ছোটার চেষ্টা করছে না। হয়তো আমার কাণ্ডেও পুরো হ্যাং হয়ে গেছে, আর চেষ্টা করেও লাভ নেই। আমি তো ওকে শক্ত করে চেপে ধরে আছি, আর ওর উপর অনেক রাগ হচ্ছে। সে রাগে দিলাম একটা জোরে করে কামড়। আমার এমন কামড় দেওয়ায় ব্যথায় কোকিয়ে উঠল। তারপর ওকে ছেড়ে দিয়ে বিছানায় এসে বসে পড়লাম। ক্ষমা? তাও আবার আপনাকে? আমি কখনো আপনাকে ক্ষমা করব না। ওর দিকে তাকিয়ে আছি আর আসছি। ঠোঁটে রক্ত দেখা যাচ্ছে। আমার ঠোঁট অনেক জ্বলছে। মনে হচ্ছে থাপ্পড়ে ওর গালের ওপর কয়েকটা বসিয়ে দিই। উফ, কি চলছে? ঠোঁটে হাত দিয়ে দেখি তো রক্ত বের হচ্ছে কিনা। ঠোঁটে হাত দিয়ে চোখের সামনে ধরতে দেখি রক্ত। কুত্তা, তোকে আমি দেখে নিব। আবার উঠে গিয়ে কোমর ধরে আমার সাথে চেপে ধরে ঠোঁটের দিকে তাকিয়ে বললাম, কি করবেন শুনি? কিন্তু আমি এখন অনেক কিছুই করব। দেখ ভাই, ছেড়ে দে আমাকে। আমি তোর পেছনে আর লাগবো না। প্লিজ ছেড়ে দে। আমার সাথে এমন করিস না। মনে মনে বললাম, 1.5 বছর আমি যে কষ্ট পেয়েছি সে কষ্ট আপনাকে দেব। তারপর ছেড়ে দিয়ে বললাম, যান। আমার কথা শুনে ইরাপু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এখানে এখনও দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনাকে দেখলেই মাথায় রক্ত উঠে যায়। কিছু না বলে ইরাপু চলে গেল। ব্যাগ থেকে ল্যাপটপ বের করে কাজে বসলাম। বুকের ভেতর কেমন একটা চাপা কষ্ট হচ্ছে। ঠোঁট অনেক জ্বালা করছে, আর ঠোঁটে রক্তও তো বের হচ্ছে। আমি তাড়াতাড়ি বাসার দিকে যাচ্ছি, তখন আশা আপু বলল, কি রে এরা, কি হলো? এত তাড়াহুড়া করে যাচ্ছিস কেন? কিছু না আপু। তোর ঠোঁটে কি হয়েছে? ওই কুত্তা ধাক্কা দিয়েছিল, যার ফলে মুখের উপর পড়ে গিয়ে কেটে গেছে। আচ্ছা যা যা, তাড়াতাড়ি পরিষ্কার করে নে। সমস্ত রাগ তোর ঠোঁটের উপরেই উঠাবে, তাই ওর থেকে দূরে দূরে থাকিস। সত্যিটা জানতে পারলে কী যে হবে কে জানে। শালা কসাইয়ের বাচ্চাকে তো দেখে নেব। আপু আর কিছু বলল না, তাই বাসায় চলে আসি। খাবি না? বড় আব্বুদের বাসায় খেয়েছি। আচ্ছা, আমি ঘুমাবো, বাই। শুয়ে শুয়ে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়তেই লজ্জা লাগছে। চোখের সামনে বারবার ওইটা ভাসছে। ইস, কি করছিল তখন শরীরের ভেতর, কেমন শিহরণ বয়ে যাচ্ছিল। কিন্তু কুত্তাটা ঠোঁট কামড়ে বরবাদ করে দিয়েছেন। আজকে অনেকটা রাত হয়ে গেল, কিন্তু ঘুম আসছে না। আজকে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। মনের ভেতরটা কেমন ছটফট করছে, কিছুই ভালো লাগছে না। একবার বিছানায় শুয়ে পড়ছি তো আবার উঠে রুমের ভেতর হাঁটাহাঁটি করছি। আল্লাহ, আজকে এমন কেন হচ্ছে? রাত যখন 2টা তখন চোখে ঘুম ঘুম ভাব, তাই দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালে আপুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বললাম, কি হয়েছে? এত সকালে ডাকাডাকি করছো কেন? ওঠ ভাই, অনেক বেলা হয়েছে। আর আজকে না তুই কলেজে যাবি? হুম, উঠছি। উঠবি না পানি দিয়ে আসবো? দূর যাও তো। দাঁড়া, পানি নিয়ে আসছি। লক্ষ্মী বোন আমার, রুম থেকে একটু যাও, শান্তি মতো ঘুমাতে দাও। আচ্ছা, তুই পড়ে পড়েই ঘুমা কুত্তা। আবু রাগ দেখিয়ে চলে গেল। আর একটু শুয়ে থেকে উঠে পোশাক নিয়ে ওয়াশরুমে আসি। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি ইরাপু বিছানায় বসে আছে, ঠোঁট ফুলে ঢোল হয়ে আছে। ওকে রুমে দেখে রেগে ওর দিকে তাকালাম, কিন্তু মনে মনে অনেক হাসি পাচ্ছে। কুত্তা, তোর জন্য রাতে ঘুমাতে পারিনি।
কিছু না বলে রুম থেকে বেরিয়ে খাবারের জন্য নিচে এলাম। আম্মু খাবার দাও। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে রুমে এসে দেখি এখনও ইরাপু আমার রুমেই বসে আছে। আপনি আমার রুম থেকে বের হন, আমি চেঞ্জ করব। পাশের রুমে গিয়ে চেঞ্জ করে আয়। আরে রাগে ওর দিকে তাকালাম। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেলাম। আমার যাওয়া দেখে বিছানা থেকে উঠে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এমন আশা দেখে বুকের ভিতর ধুকপুক শব্দ শুরু হয়ে গেছে। হার্টবিট 3 গুণ বেড়ে গেছে। জানি না কুত্তাটা এসে কি করবে। এর এগুলো এত ভালো লাগছে কেন? তাহলে কি আমি ওর প্রেমে পড়েছি? কি জানি, হবে হয়তো। ইরাপুর কাছে গিয়ে শক্ত করে ওর হাত ধরে টানতে লাগলাম। কুত্তা ছাড়, অনেক ব্যথা করছে, প্লিজ ছাড়, লাগছে অনেক। রুম থেকে বের করে দরজা আটকে দিয়ে বিছানায় বসে পড়ি। একটু বসে থেকে তারপর চেঞ্জ করে নিলাম। কুত্তাটা যে কিনা জোরে চেপে ধরেছিল, বাপরে বাপ, এখনো হাত ব্যথা করছে। আকাশের রুমের সামনে থেকে আশাপুর রুমের সামনে এসে বললাম, আসতে পারি? আসতে পারিস। ওই কিরে, তোর ঠোঁট তো অনেক ফুলে গেছে। সত্যি পড়ে গিয়ে এমন হলো নাকি অন্য কিছু? আমাকে মিথ্যে বলছিস কেন? অন্য কিছু কেন হতে যাবে? কুত্তার সাথে কথা বলতে গিয়ে ধাক্কা দিয়েছিল। ওহ, সেটাই তো। আজকে কলেজে যাবি না? না, এই রকম ফোলা ঠোঁট নিয়ে কলেজে যাব না, আগামীকাল থেকে যাব। আচ্ছা আমি গেলাম। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। যাক বাবা, বাঁচলাম। যদি বুঝতে পারতো তাহলে 2 কুত্তে আমাকে নিয়ে মজা করতো। রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলে বাইরে এলাম। তারপর গাড়িতে উঠে কলেজের সামনে গাড়ি ভাড়া দিয়ে কলেজের ভিতরে আমাদের পুরনো সে আড্ডা দেওয়ার জায়গায় চলে আসি। এসে দেখি রাফি, রাইসার কয়েকটা ফ্রেন্ড বসে আছে। রাফি আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আলহামদুলিল্লাহ ভালো। এই তো ভালো, তুই? হুম। তারপর ওদের সাথে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। ভাই, মালটা কে রে, চিনিস? না, চিনতে পারছি না। মনে হচ্ছে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছে। কি ব্যাপার, পছন্দ হয়েছে নাকি? পছন্দ হচ্ছে তাই তো তোকে জিজ্ঞেস করলাম। আচ্ছা চল, ওই মেয়ের সাথে কথা বলে আসি। রাফিকে দেখলাম রাইসার দিকে তাকালো। আরে চল তো, বাবির দিকে তাকানোর কি আছে? রাফির হাত ধরে টানতে লাগলাম। রাফি আমার সাথে সাথে এলো। এসে বললাম, হাই মিস। আপনি কি আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া আর কোনো মেয়ে মানুষ তো দেখতে পাচ্ছি না। তাহলে এগুলো কি? আপনি মেয়ে মানুষ না? তা তো বলতে পারছি না, আমি শুধু আপনাকেই দেখতে পাচ্ছি। আপনি অনেক কিউট, আমার দৃষ্টি শুধু আপনাকেই আকর্ষণ করছে। তা আমি জানি যে আমি অনেক কিউট। আপনাকে বলে দেওয়া লাগবে না। বুঝলাম, এই মেয়ে একটু ঘাটতেরা আছে, এই কোনোভাবে পটাতে চেষ্টা করতে হবে। আপনাকে একটা কথা বলবো। বলতে বলিনি, তাও তো সেই কখন থেকেই বকবক করছেন। রাফিকে ইশারা করলাম আর মেয়েটাকে বললাম, আপনার সম্পর্কে একটা কথা জানি। আমার সম্পর্কে কি জানেন? কিছু বলতে যাব, তখন এই ফোনটা বেজে উঠলো। তখন মেয়েটাকে বললাম 1 মিনিট। পকেট থেকে ফোনটা বের করে কানে ধরে একটু দূরে আসলাম। সাথে সাথে রাফিও এলো। ওদের আড়াল হতে ফোনটা পকেটে রেখে রাফিকে উদ্দেশ্য করে বললাম, দোস্ত, এই মেয়েদি কি ঘাটতেরা? ভাগ্যিস মেয়ে পটানোর ফর্মুলা 7 নাম্বারটা ইউজ করছিলি। ভাই, ওকে ভুলে অন্য কোনোটাকে দেখ। ওকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে, ওকে না পটিয়ে ছাড়ছি না। ওইটাকে পড়াতে খুব বেশি দিন সময় লাগবে না। তারপর আরেকটু আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। প্রথম দিন ক্লাস হবে না, জাস্ট পরিচয় হবে। মেয়েটাকে দেখলাম আমাদের ক্লাসেই। যাক, ভালো হয়েছে। ক্লাসে স্যার এসে আমাকে দেখে বলে, কিরে ফাজিল, কেমন আছিস? তোকেও অনেক মিস করেছি। স্যার, আপনার কথা শুনে চোখে পানি চলে এসেছে। দাঁড়ান, একটু কাইন্দালয়। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। এত ভালো রেজাল্ট করলে কিভাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না তুই এত ভালো রেজাল্ট করেছিস। বিশ্বাস না হলে বিশ্বাস করতে হবে না। আপনাকে কে বিশ্বাস করতে বলেছে? কি এমন হয়েছিল যে কলেজ ছেড়ে অন্য কলেজে চলে গেলি, আবার এত ভালো রেজাল্ট করলি? আর বলেন না স্যার, একদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ এক রূপবতীর আগমন ঘটলো। ওই রূপবতীকে দেখে তো আমি অবাক। সে আমার কাছে এসে স্যার আমাকে পুরোটা বলতে না দিয়ে থামিয়ে দিয়ে বলে, কিভাবে তুই এত ভালো রেজাল্ট করলি তা আর বলতে হবে না। তুই যেভাবে বর্ণনা দিচ্ছিস না জানি কি বলবি। থাক বাপ, তোকে আর কিছু বলতে হবে না, তোর কাহিনী শুনতে চাই না। আরে স্যার শুনেন না,
আমাকে বলতে দেন কিভাবে এত ভালো রেজাল্ট করেছি। আমার বর্ণনা শুনে যদি বাকি স্টুডেন্টদের উপকার হয়। থাক বাপ, বলতে হবে না, এবার তুই চুপ থাক আর নতুন স্টুডেন্টের সাথে পরিচয় হয়ে নিই। আচ্ছা স্যার। তারপর স্যার নতুন ছাত্রছাত্রীদের পরিচয় নিতে লাগলো। আজকের ক্লাস পরিচয় দিয়ে শেষ হলো। ক্লাস থেকে বেরোতেই কি মেয়েটা মেয়েটা বলছি, নাম তো তখন শুনলাম অধরা। আমি দাঁড়াতেই অধরা এসে বলল, তখন কিন্তু বললেন না আমার সম্পর্কে কি জানেন। বলতেই হবে। আরে, আপনার কথা শুনে তো তখন থেকে বুকের ভিতর কেমন যেন করছে। না জানি কি বলবেন। আরে আপনি এত সুন্দর কেন, এ সম্পর্কে জানি। ধুর, কি যে বলেন, আমি মোটেও এত সুন্দর না। সত্যি আপনি অনেক সুন্দর। আচ্ছা ফ্রেন্ড, মেয়েটা একটু ভেবে বলল, হুম, হাওয়া যায়। আমি ভাবছিলাম অন্য কিছু বলবেন। এই মেয়ে দেখি অনেক ফাস্ট। উপরে যা দেখছিলাম ভিতর থেকে মোটেও তেমন না। আর সব কিছুতে এত তাড়াহুড়ো করতে নেই। ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? যাবে না, আপনি আপনারটা দেন। ওকে নেন, 013। ওকে, বাই, আগামীকাল দেখা হবে। ওকে বাই। মেয়েটা চলে গেল। আমি ওর দিকে তাকিয়ে আছি। তখন ওই রাফি এসে বলল, কিরে, কি কথা বললি? আমরা সব সময় চোখের সামনে যা দেখি তা সব সময় ঠিক হয় না। ও প্রথমে যে বিহেভ করেছিল ওটা ওর বাইরের চেহারা, ভিতরে তো অন্য কিছুই আছে। এর মধ্যে নাম্বার নেওয়া হয়ে গেল। আচ্ছা বাদ দে আর চল কিছুক্ষণ আড্ডা দিই, তারপর না হয় বাসায় যাব। আচ্ছা চল। আমি, রাফি, রায়শা আর কয়েকটা ফ্রেন্ড মিলে আড্ডা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। ফোন রিসিভ করতে বলল, কোথায় আছিস? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ও বাসায় আসছি আজকের ভিতরেই। কটা বাজে খেয়াল আছে? তাড়াতাড়ি বাসায় আয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 4টা বাজে। আড্ডায় যে কবে এতটা বেজে গেছে বুঝতে পারিনি। আচ্ছা আসছি। ফোন কেটে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য এলাম। আম্মু খেতে দাও। তাহলে খিদে পেয়েছে? বন্ধুদের সাথে আড্ডা দিয়েই তোর পেট ভরেনি? আম্মু খাবার দাও তো। আম্মু খাবার দিল। খেতে খেতে বললাম, আপুরা কি চলে গেছে? না, রুমে শুয়ে আছে। তো দুলাভাই গেছে, অফিসে যাবে। ও। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকিং করতে করতে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সন্ধ্যায় কারো ডাকাটাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আপু। পাশে দেখি ইরা আপু আর সঞ্জিতা আপু আছে। কি হয়েছে, ডাকছো কেন? কত ঘুমাবি, ওঠ। যাও তো, আর ঘুমাতে দাও। এখন ঘুমিয়ে নিয়ে রাতে কি চুরি করতে বের হবি? হ্যাঁ যাব। এতে আপনার কোনো সমস্যা? ইরা, তুই কিছু বলিস না, তোর কথা শুনলেই তো তেলে বেগুনে জ্বলে উঠছে। আরে ভাই, কত ঘুমাবি, এবার তো ওঠ। এদের মতলবটা বুঝতে পারছি না। সব কয়টা আমার পিছনে পড়লো কেন? কি হয়েছে বলবা তো? ওঠ, তাহলে তো শুনতে পারবি। আমি পারবো না, তোমরা যাও। আপু, পানি নিয়ে আসবো নাকি? ডাইনি, তোর ঘাড় মটকাবো। যত তোমরা আমাকে ঘুমোতে দাও। তোমরা যাও, আমি ওকে উঠিয়ে দিচ্ছি। দেখবা 5 মিনিট পর উঠে গেছে। উঠবি কি করে শুনি? তোর মতলব কিন্তু ভালো লাগছে না। দেখ, আমার ছোট ভাইয়ের সাথে একদম উল্টাপাল্টা কিছু করবি না। ছোট না বড় তা গতকাল রাতে মালুম পেয়েছি। কুত্তাটা আমার ঠোঁটকে কামড়ে ফুলিয়ে দিয়েছে। সবসময় নেগেটিভ চিন্তাভাবনা কেন করো? কিছু তো পজিটিভ ভাবো। থাক, ভালো সাজতে হবে না। তুই কেমন আমরা দুজনেই ভালো করে জানি। আচ্ছা, ওকে তোমরাই ডাকো, আমি গেলাম। আশা চল, ওর দায়িত্ব ওকেই পালন করতে দে। আর শোন, তুই আমাদের সামনে যতই ভালো সাজিস না কেন, আমি আর আশা ভালো করে জানি তোর ক্যারেক্টার কেমন। এই আশা চল। আপু আর সঞ্জিতা আপু চলে গেল। এর মতলবটা বুঝতে পারছি না। বেশি বাড়াবাড়ি করলে গালের উপর কষে কয়েকটা থাপ্পড় দিব। শুয়ে আছি, তখন ইরাপু বলল, সোনা, তুমি কি উঠবা? কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলাম। ইরাপু কিছু না বলে বাইরে চলে গেল। তারপর আবার রুমে এসে দরজা আটকে আমার কাছে এলো। এসে বলল, এই, তুই উঠবি না? পানি নিয়ে আসবো? ভালোই ভালোই বলছি, আপনি চলে যান। বেশি প্যাচার পারলে উঠে গালের উপর কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেব। দেখি তোর সাহস কত বড়, তুই আমাকে মারবি? আর কিছু বললাম না, চুপ করে শুয়ে থাকলাম।
হঠাৎ করে ইরাপু আমার হাত ধরে টানতে লাগলো। দেখেন ভালো হচ্ছে না, কিন্তু যদি উঠতে হয় তাহলে আপনার কী যে হবে ভাবতেও পারবেন না। আমি তোর বড়, সম্মান দিয়ে কথা বলবি, না আদব কায়দা শিখিসনি। মেজাজটা দিল খারাপ করে। ওকে দেখাচ্ছি আদব কায়দা কি। হাত ছাড়িয়ে ওর হাত ধরে দিলাম হ্যাঁচকা টান। ইরাপু আমার উপর পড়তেই ধরে ঘুরিয়ে বিছানায় শক্ত করে চেপে ধরলাম। দেখ এবার তোর কি হয়। তোর তো আজকে দেখ, ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আর তোকে কিছু বলবো না, প্রমিস। এবার তোকে আদব কায়দা শিখাবো। এটা আজকে শিখাবো যে কেউ উঠতে না চাইলে তাকে উঠাতে নেই। দেখ ছেড়ে দে, আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। কি হুদায় ভয় দেখাস? দে চিৎকার দে, সমস্যা নাই। আমাকে কেউ দোষী ভাববে না। আপু আর ফারজানা আপু জানে তুই আমার রুমে ছিলি। তুই ওদের আমার রুম থেকে পাঠিয়েছিস। তুই দরজা লাগিয়েছিস। দে চিৎকার দে। আমার কথা শুনে ইরা আপু চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকালাম। চোখের মধ্যে কেমন একটা মায়া আছে। চোখ বাদ দিয়ে ওর ঠোঁটের দিকে তাকালাম। এখনও হালকা ফুলে আছে। ওর ঠোঁট দুটো দেখে কেমন এক নেশার মধ্যে চলে যাচ্ছি। আস্তে আস্তে ওর ঠোঁটের দিকে আমি আমার মুখটা এগিয়ে নিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে ইরা আপু দিল জোরে ধাক্কা। ওর এমন ধাক্কা সামলাতে না পেরে বিছানার এক পাশেই ছিলাম, তাই নিচে পড়ে গেছি। আর কপালটা লাগলো খাটে। অনেক জোরেই লাগলো। কেমন জ্বালা করছে, মনে হচ্ছে কেটে রক্ত বের হচ্ছে। কপালে হাত দিয়ে চোখের সামনে নিয়ে আসতে দেখলাম আঙ্গুলে রক্ত। মেজাজ তো সেই পরিমাণে গরম হয়ে গেল। উঠে ওর চুলের মুঠি ধরে উঠিয়ে দিলাম একটা থাপ্পড়। থাপ্পড় খেয়ে ঘুরে আবার বিছানায় পড়ে গেল। এই তুই যদি আমার সামনে আর কখনো আসিস তাহলে তোকে তো মেরেই ফেলবো। বের হ রুম থেকে। আবার ওর চুলের মুঠি ধরে উঠিয়ে টানতে টানতে দরজা খুলে বাইরে নিয়ে আসলাম। যে আমার সামনে থেকে। চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ওর দিকে তাকিয়ে দেখি কপালে কেটে রক্ত গড়িয়ে পড়ছে। ছাড়, অনেক ব্যথা করছে। ওর চুলের মুঠি ধরে উপর থেকে নিচে নিয়ে আসলাম। দেখি নিচে সবাই বসে আছে। নিচে আসতে সবাই আমার দিকে তাকালো। ইরাকে এমনভাবে ধরে আছিস কেন? আর তোর কপাল ফাটলো কিভাবে? ছাড়, ব্যথা লাগছে তোর। একে যদি আমার সামনে দেখি তাহলে ওকে খুন করে ফেলবো। আম্মু তাড়াতাড়ি উঠে এসে ইরাকে ছাড়িয়ে নিল। আপু উঠে গিয়ে ফার্স্ট এইড বক্স নিল। এই তুই এখনও আমার সামনে দাঁড়িয়ে আছিস, যেতে পারিস না? সরি। রাগ তোর সরি। ওকে দেখলেই রাগ উঠছে। আবার মারতে যাব তখন আম্মু আমাকে ধরে নিল। চুপ করে বসে থাক, অনেক রক্ত বের হচ্ছে তো। রাগে শরীর জ্বলছে। আম্মু আমাকে সোফায় বসিয়ে রেখে ধরে রাখলো। আর আপু রক্ত পরিষ্কার করে তুলো দিয়ে ব্যান্ডেজ করে দিল। এখনও ওর দিকে রেখে তাকিয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ইচ্ছে করছে উঠে গিয়ে আরও তুই একটা থাপ্পড় দিই। ছাড়ো আমাকে। ছাড়িয়ে উঠে রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে 5টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। হঠাৎ কি হলো যে এমন ঘটনা ঘটে গেল? আচ্ছা দাঁড়া, রক্ত বের হচ্ছে, পরিষ্কার করে দিচ্ছি। আরে কোথায় যাচ্ছিস? তোকে ওর সামনে আর যেতে হবে না। দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা তুই আমার সাথে ওর রুমে চল। আমি যাব না। আশাপু আমাকে জোর করে হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। গাল টল টল ব্যথা করছে আর ঠোঁট জ্বালা করছে। একটু পরে আকাশের রুমে আসতেই আমাকে দেখে রেগে বলল, আবার তুই আমার রুমের সামনে এসেছিস? এই চুপ কর, না হলে তোকে আমি মারবো। সরি, আমি ওভাবে ধাক্কা দিতে চাইনি। তুই কি আমার রুম থেকে যাবি? এই তুই চুপ করবি? সাইকোর মতো করছিস কেন? এরাকে তুই এভাবে মারলি কেন? গালে 5টা আঙুলের দাগ বসে গেছে। এখন তোমরা যাও আর আমাকে আমার কাজ করতে দাও। আপু আর কিছু না বলে একটু আমার দিকে তাকিয়ে থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে আম্মু আমার রুমে এলো। এসে পাশে বসলো। কিছু কি বলবা? এমন হলো কি জন্য? এত রাগ ভালো না। কিছু কিছু রাগ মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যায়, আবার কিছু কিছু রাগ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। আর কিছু বলবা? থাকলে বলো, নাহলে যাও, আমাকে আমার কাজ করতে দাও। তোর আব্বুকে এমনভাবে কষ্ট দিস কেন? পিতামাতাকে কষ্ট দিতে নেই, আল্লাহ অসন্তুষ্ট হন। আর পিতামাতাকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। আচ্ছা তুই এমন করছিস তো তুই কি ভালো আছিস? আল্লাহ না করুক তোর আব্বুর কিছু না হোক। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তখন আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। কিছু না বলে চুপচাপ কাজ করতে থাকলাম। আম্মু চুপ করে বসে আছে। আম্মু আর একটু বসে থেকে উঠে চলে গেল।
বেশ কিছুক্ষণ পরে আম্মু খাবার জন্য ডাকতে এলো, তাই গিয়ে উঠে খেয়ে নিলাম। আব্বু সহ সবাই বসে টিভি দেখছে, তাই পাশে গিয়ে দাঁড়ালাম। সরি আব্বু, আপনাকে এমনভাবে কষ্ট দেওয়ার জন্য। আব্বু আমার কথা শুনে আমার দিকে তাকালো, তারপর উঠে 2 হাত দিয়ে কাঁধে হাত দিয়ে টেনে জড়িয়ে ধরলো। আমিও সরি তোর সাথে অমন ব্যবহার করার জন্য। আমি তো ভালো রেজাল্ট করেছি, তাহলে আমার বাইক আর ফোন কোথায়? আমার কথা শুনে আব্বু চোখের পানি মুছে মুখে হাসি নিয়ে এসে বলল, সব আছে, শুধু অপেক্ষায় ছিলাম তুই কবে বলবি। খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। আচ্ছা এখন খেয়ে নে। হুম। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে বললাম, আমি একটু আসছি কোথায় যাবি? ছোট চাচার বাসায়। তারপর বাসা থেকে বেরিয়ে ইরাপুদের বাসার সামনে এসে কলিং বেল দিতেই কেউ একজন দরজা খুলে দিল। তোকে হঠাৎ করে কি বললো যে এত ভালো হয়ে গেল? আর এত রাতে আমাদের বাসায় যে কি জন্য আসা হলো? আবার ঝগড়া করতে আসলি নাকি? কি আর বলবে, তেমন কিছুই বলেনি। মুচকি এসে বললাম, ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই তো ভুল হয়। পাশ কাটিয়ে ইরাপুর রুমের ভিতরে এসে দেখি ঘুমিয়ে আছে। গিয়ে বিছানায় বসে গালে হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার হাতের স্পর্শ পেয়ে আপু নড়ে উঠল। একটু পরে চোখ খুলে আমাকে দেখে একটু সরে গেল। তো তুই আমার তখনকার জন্য সরি, আপনাকে এভাবে বলা আর মারা ঠিক হয়নি। আমার কথা শুনে ইরাপুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই হাসির রহস্য অজানা। ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য সরি। আচ্ছা আপনি ঘুমান, আমি গেলাম। এই শোন, জি বলেন। তুই সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছিস? জি না, শুধু আজকের জন্য। আমারও ভুল ছিল, তার জন্য সরি। আর কিছু না বলে ইরাপুর রুম থেকে বেরিয়ে বাসায় এসে রুমে চলে আসি। এসে শুয়ে পড়ি। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আনো নাম্বার। বেশি কিছু না ভেবে ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? হাই, চিনতে পারছেন? জি না, চিনতে পারছি না। আমি অধরা জাহান, প্রভা। ও আপনি? আচ্ছা বলেন, কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করা হচ্ছে? শুয়ে আছি, আপনি? হুম। তারপর অধরার সাথে আরেকটু কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আপুর টাকাটাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আপু। বলো কি হয়েছে, এত সকাল সকাল ডাকছো কেন? ওট ওট, ফ্রেশ হয়ে নে, 8টা বাজে। আচ্ছা। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তার জন্য এলাম। এসে সবাই হাসাহাসি করে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বসে থেকে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকলাম। বসে বসে ব্যান্ডেজ খুলছি, তখন কেউ একজন বলল, ওটা খুলছিস কি জন্য? আপনি? হুম, কেন আসতে পারি না নাকি? কিছু না বলে চুপ করে খুলতে থাকলাম। হিরাপু চলে গেল। একটু পরে আপুকে সাথে নিয়ে এলো। আপু এসে আমার হাত ধরে বলল, এই কুত্তা, তুই ব্যান্ডেজ খুলছিস কি জন্য? ভালো লাগছে না। আপু আমার হাত সরিয়ে দিয়ে আবার বেঁধে দিল। আপু আবারও বলল, যদি খুলেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আপু এটা দিয়ে রাখলে ভালো দেখায় না, আর বেশিও কাটেনি যে সমস্যা হবে। প্লিজ খুলে ফেল না। না, একদম না। খুলে ফেললে কাটা জায়গায় ময়লা জমবে, আর তাতে ইনফেকশন হয়ে বড় কোনো সমস্যা হতে পারে। যা এবার কলেজে যা। কি আর করার, বিছানা ছেড়ে উঠে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে আসি। পিছনে পিছনে হিরাপু এলো। আপনি আবার আমার পিছনে কি জন্য? আমিও কলেজে যাব তাই। আমি আর কিছু না বলে হাঁটতে থাকলাম। হিরাপু পিছনে পিছনে হাঁটছে। কুত্তাটা সামনে সামনে হেঁটে যাচ্ছে, ইচ্ছে করছে পাশে একটা লাথি দিই। একবার সুযোগ পেয়ে তখন দেখাবো মজা। একটু পরে কলেজে চলে আসি। এসে বন্ধুদের কাছে এসে বসে পড়ি। তোমার কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? পড়ে কেটে গেছে। ও, তো তোমার রিলেশনের কথা কত দূর? আরে কোথায় রিলেশন করলাম, শুধু ফ্রেন্ডশিপ করলাম। পরেও কেউ ভালো দেখলে ওর ব্যবহার ভালো লাগলে প্রপোজ করব। ও, খুব ভালো তো। হুম। তারপর ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। অধরাকে দেখে উঠে ওর কাছে গিয়ে বললাম, গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন? আর আপনার কপালে কি হয়েছে, ব্যান্ডেজ কেন? পড়ে কেটে গেছে। সেম ক্লাস, আর সবচেয়ে বড় কথা যেহেতু ফ্রেন্ড, তাহলে আপনি কেন? দুজনেই তুমি করে বলবো। ওকে, এখানে না দাঁড়িয়ে কোথাও গিয়ে বসে কথা বলি। চলো। তারপর একটা জায়গায় এসে বসে কথা বলতে লাগি। একটু পরে ক্লাসের ঘন্টা হতেই ক্লাসরুমে এসে ক্লাস করতে লাগি।
ক্লাস শেষ হয়ে ক্লাস থেকে বের হয়ে গেটের সামনে এসে দেখি ইরাপু দাঁড়িয়ে আছে। আমি যেতেই আমার সাথে হাঁটতে লাগলো। দুজনে চুপচাপ হাঁটছি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ ইরাপু বলে উঠল, ওই মেয়েটা কি, যার সাথে আজকে খুব আড্ডা দিচ্ছিলি? আপনি চিনে কি করবেন? না, এমনিতেই বললাম আর কি। বন্ধুদের বাদ দিয়ে ওর সাথে দেখলাম খুব আড্ডা দিচ্ছিস, তাই বললাম। সেটা জানি আপনার কি? আচ্ছা, বলতে হবে না। আমাকে তোর কেমন লাগে? ছেলে আর মেয়েদের মধ্যে যে পার্সনটা হয় ওটা লাগে। আই শালা, চল দেখবি আমি কি ছেলে না মেয়ে। তবা ছি নাউজুবিল্লাহ, কী সব বলেন? এই কুত্তা, আমি কি বললাম? কিছু তো ঠিকই বললি। আমাকে নাকি দেখাবেন আপনি ছেলে না মেয়ে? দাঁড়িয়ে ইরাপুর দিকে তাকিয়ে বললাম, ফিগার দেখে তো মনে হচ্ছে মেয়ে মেয়ে, কিন্তু কিন্তু কি রে? আপনার এই বাক্যগুলো শুনলে ছেলে আর মেয়ের মধ্যে যেটা হয় ওটাই মনে হয়। কি বললি তুই? তোকে তো আজকে বলেই তাড়া করতে শুরু করলাম। আমিও দৌড়ে ওকে তাড়া করলাম, কিন্তু এখন যাবে না। রাস্তার লোকজন হাঁ করে তাকিয়ে থাকবে। এই দাঁড়া, তোকে কিছু বলবো না, দাঁড়া ওখানে। ইরাপুর কথা না শোনার ভান করে হাঁটতে থাকি। এভাবে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য এলাম। আম্মু খাবার দিতে খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়ি। তারপর ফেসবুকিং করতে করতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি কেউ একজন আমার রুম থেকে বেরিয়ে গেল। কি আর হবে আপু ছাড়া। উঠে ফ্রেশ হয়ে রাফিকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে বললাম, কোথায় রে তুই? বাইরে একটা কাজে এসেছি। কেন, কিছু বলতি? ঠিক আছে, যে কাজে গেছিস সে কাজ কর। ফোন কেটে ছাদে চলে আসি। এসে দেখি আপুরা আড্ডা দিচ্ছে। আমি এসে দোলনায় গিয়ে বসে ফোন টিপতে টিপতে ওদের গল্প শুনতে লাগলাম। হঠাৎ আপু বলে উঠল, আকাশ, শুনলাম তোর নাকি একটা মেয়ের সাথে খুব জমেছে। কিরে, গার্লফ্রেন্ড নাকি? আবার কথা শুনে ইরাপুর দিকে তাকালাম। আমার এমনভাবে তাকানো দেখে ইরাপু মাথা নিচু করে নিল। আমার চুপ করে থাকা দেখে আপু আবারে বলল, কি, তুই আমার চুপ হয়ে গেলে কেন? বল, মেয়েটা তোর গার্লফ্রেন্ড নাকি? নাম কি ওর? বাসা কোথায়? নাম অধরা। প্রথম দেখাতেই ভালো লেগেছে, তাই ফ্রেন্ডশিপ করেছি। বাসা পাশের এলাকায়। ওর আচরণ ভালো হলে সামনের দিকে ভেবে দেখব। খুব ভালো করেছিস। আচ্ছা, তুই যাকে ভালোবাসিস তাকে ভালোবাসবে না, যে তোকে ভালোবাসে তাকে ভালোবাসবি? যার জন্য ফিলিংস আসে না তাকে কিভাবে ভালোবাসবো? ফিলিংস আসে তাকেই ভালোবাসবো। তাহলে বল, তোর কাছে কোনটা বেটার? যে আমাকে ভালোবাসে। কিন্তু তুমি হঠাৎ এগুলো বলছো কেন? এমনিতেই বললাম। মেয়েটা কি তোকে ভালোবাসে? জানি না তো। আর 2 দিনের পরিচয়ে কি ভালোবাসা হয়? খুব ভালোভাবে হয়। আব্বুকে বলতে হবে নাকি? থাক, এত উপকার করার দরকার নেই। সময় হলে আমি বলে দেব। আবার কিছু না বলে ওরা ওদের মতো আড্ডা দিতে লাগলো। আর আমি আমার মতো ফোন টিপতে থাকি। ফোন না টিপে তার থেকে ভালো ল্যাপটপে গিয়ে কাজ করি। তারপর উঠে রুমে চলে আসি। এসে কাজে মনোযোগ দিলাম। বেশ কয়েক ঘন্টা পর আম্মু খাবার জন্য ডাকলো, তাই গিয়ে উঠে খেয়ে নিলাম। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। এর মধ্যে বুঝলাম হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু মনে হয় আমাকে প্রপোজ করবে না, আমাকে করতে হবে। আব্বু বাইক কিনে দিয়েছে, আমার পছন্দের বাইক দিয়েছে, R15V4। গল্পে না বাস্তবে, সরি, গল্পে বাস্তবে না। স্বপ্ন আছে, আমিও এটাই নিব। এটা অনেক পছন্দের কিনা, 3 দিন আগে কিনে দিল, এই আর কি। আজকে প্রথম দিন বাইক নিয়ে কলেজে যাচ্ছি। বাইক স্টার্ট দিয়ে চালাতে যাব, তখন ইরাপু এসে উঠে বসলো। এটা কি হলো? আপনি বাইকে উঠলেন কেন? বড় আম্মু নিয়ে যেতে বললো না? পারবো না, নামেন আপনি। এই ইরাকে নিয়ে যা। ওর এই আবর্জনাকে নিয়ে যেতে হবে? জানি না, ওকে আমার পিছনে দেখলে অধরা কীভাবে। ওকে নিয়ে চালাতে লাগলাম। কিছু দূরে আসতেই ইরাপু একদম পাশে এসে বসলো। ওনার শরীর আমার শরীরে স্পর্শ করাতে শরীরের ভিতর কেমন একটা শিহরণ বয়ে যাচ্ছে। এই, আপনি এত পাশে বসছেন কেন? ভয় করছে যদি পড়ে যাই। তাহলে আপনাকে উঠতে কে বললো? এত রাগ করছিস কেন? আমার ভয় করছে তাই এভাবে বসেছি। এত ঢং করতে হবে না, আপনি সরে বসেন, নাহলে এখানেই নামিয়ে দিব। বলতে দেরি, কিন্তু জড়িয়ে ধরতে দেরি হলো না। দেখেন আপু, একদম এমন করবেন না, না হলে অ্যাক্সিডেন্ট করব। বড় আম্মুকে গিয়ে বলবো তুই আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিস। আচ্ছা, আপনাকে নামাবো না। এখন আপনি ছাড়েন, না হলে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করে ফেলবো।
আচ্ছা ছাড়ছি। আকাশের কোমর ছেড়ে দিয়ে আবারও কাঁধে হাত রেখে মুচকি মুচকি হাসতে লাগলাম। আহ, কি একটা অদ্ভুত অনুভূতি। অনেক ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছে জড়িয়ে ধরি, কিন্তু চাইলে কি সব ইচ্ছে পূরণ হয়? এমনভাবে বসতে দিয়েছে, এটাই অনেক। কিন্তু এই অধরা ডাইনিকে যেভাবেই হোক ওর কাছ থেকে তাড়াতে হবে, না হলে ওকে আমি হারিয়ে ফেলবো। পেতনি শাকচুন্নি আমার ভালোবাসায় ভাগ বসাতে আসছে, সরি কুত্তি। একটু পর কলেজের গেটের সামনে চলে এলাম। এবার নামেন। পারবো না, ভেতরে চল। বেশি প্যাচাল পারলে বড় আম্মুকে গিয়ে বলবো যে তুই আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিস। এটা মাঝ রাস্তা, নামেন বলছি, নামেন। নামবো না, ভেতরে চল। দেখুন ভালো হবে না কিন্তু, নামতে হলে গালের 12 বাজিয়ে দেবো। বড় আম্মুকে বলে দিব। বড় আম্মুর বাচ্চা, তোকে আমি কী যে করবো। বাইক সাইডে করে নামতে যাব, তখন ইরাপু তাড়াতাড়ি করে নামতে গিয়ে জামা বেঁধে পড়ে গেল। ওর এমন পড়ে যাওয়া দেখে আশেপাশে সবাই হাসতে লাগলো। ও মা গো, গেলাম গো। তাড়াতাড়ি নেমে ধরে উঠালাম। একটু তো দেখে শুনে নামবেন, দেখি কোথাও চোট পেলেন কিনা। ওর হাত ধরে দেখতে লাগলাম। আশেপাশে সবাই হাসাহাসি করছে, কিন্তু অনেকটাই খারাপ লাগছে। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে ওর এমন ব্যবহারে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, মনের ভেতরে তো লাড্ডু ফুটছে। না, মনে তো হচ্ছে কিছুই হয়নি। হীরাপুর দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে উনি আমার দিকেই তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছেন কেন? না মানে কিছু না, ভেতরে চল। আর কিছু না বলে বাইক নিয়ে ভিতরে চলে আসি। এসে এক সাইডে বাইক রেখে হাঁটতে লাগি। কিছু দূরে আসতেই অধরা এসে বলল, ওর সাথে এত ঘষাঘষি করে বসাচ্ছিলে কেন? মেয়েদের পাশে ওইভাবে বসতে খুব ভালো লাগছে, তাই তো? না তা না, নিয়ে আসতে চাইছিলাম না, কিন্তু জোর করে আসলো আর আম্মু বললো তাই নিয়ে আসলাম। তাই বলে এত ঘষাঘষি করে আসবা? 1 মিনিট, তুমি এত রেগে যাচ্ছ কেন? এমনিতেই। খুব ভালো তো। আচ্ছা, আমি নিয়ে আসলাম তাতে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? অতটা কিছু না বলে হাঁটতে শুরু করলো। তখন আবারও বললাম, আরে আরে কিছু না বলে এমনভাবে চলে যাচ্ছ কেন? এমনি। হাত ধরে ওকে ঘুরিয়ে বললাম, চলে যাচ্ছ কেন? কেন, তুমি বোঝো না? বুঝলে কি বলতাম না নাকি? আচ্ছা বলো, কি বুঝি না? তোমায় কিছু বুঝতে হবে না, আমি গেলাম, বাই। আরে যাও কোথায়? দাঁড়াও, তোমাকে কিছু বলি। ওর হাত ধরে ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, জানি না এটা ভালোবাসা কিনা, তবে তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন মনের ভেতরেই একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে। সেদিন থেকে তোমাকে অনেক মিস করতে শুরু করি। সেদিন থেকে তোমার সাথে প্রতিটা মুহূর্তে কথা বলতে ইচ্ছে করে, তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমার পাশাপাশি থাকতে ভালো লাগে। এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি অধরা। সত্যি আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। কথা দিচ্ছি কোনো কষ্ট পেতে দেব না, জীবনের শেষ পর্যন্ত আগলে রাখবো। চোখ খুলে তাকিয়ে দেখি, ওমা, এটা তো অধরা না, ইরাপু। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আপনি? হুম। ও মা, সত্যি তুই আমাকে ভালোবাসিস? তোর ভালোবাসা দেখে আমি গর্ভবতী, না মানে ইয়ে গর্বিত, আনন্দিত, উৎফুল্লিত। আমি আপনাকে কেন ভালোবাসতে যাব? অধরা কোথায়? নেই তো, ওকে এখান থেকে মেরে বিদায় করেছি। মনে আছে আমরা কিভাবে ব্রেকআপ করেছিলি? ওর কথা শুনে রাকের শরীর ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে কয়েকটা থাপ্পড় দিয়ে উঠে হাঁটতে যাব। তখন ইরাপু আবার আমার সামনে এসে বলল, এই তো বললি ভালোবাসিস, এত ভালোবাসিস তাহলে প্রপোজ করলেই তো পারিস। সামনে থেকে সরেন, আর মেজাজ খারাপ করবেন না, নাহলে কিন্তু ভালো হবে না। এত রেগে যাচ্ছিস কি জন্য? আমি তো ভুল কিছু বলিনি। দেখেন, এখানে সিন ক্রিয়েট করতে বাধ্য করবেন না। যদি করি তাহলে কি হতে পারে কল্পনা করেন। ইরাপুর সামনে থেকে সরে গেল। ওখান থেকে এসে অধরাকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না, কেটে দিচ্ছে। ও কি বাসায় চলে গেল? ইরাপুর ওপর প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে আছে। ইচ্ছে করছে কয়েকটা গিয়ে থাপ্পড় দিই। মনে মনে ইচ্ছে মতো গালি দিলাম। ওখান থেকে রাফিদের কাছে আসি, এসে বসে পড়ি। কিরে, মুড খারাপ মনে হচ্ছে, চোখের আগের আভাস দেখা যাচ্ছে। কি হয়েছে বৎস? ওই শালির উপর মেজাজ খারাপ হয়ে আছে। ইচ্ছে করছে গিয়ে কয়েকটা থাপ্পড় দিই। অধরার সামনে বসে চোখ বন্ধ করে প্রপোজ করলাম। চোখ খুলে দেখি অধরার জায়গায় ইরা। ও নাকি ওকে তাড়িয়ে দিয়েছে। কেমনটা লাগে বল? আমার কি মনে হচ্ছে জানিস?
ইরা আপু তোকে অনেক ভালোবাসে। আমি বুঝি, কিন্তু ওকে আমার পছন্দ হয় না। ওকে দেখলেই মাথায় রক্ত উঠে যায়। আহা, রাগ উঠে যায়। তাহলে একদিন যে ঠোঁট কামড়ে ফুলিয়ে দিয়েছিলিস তার বেলা? ওটা তো রাগের চোটে। ওকে দেখলেই মাথায় রক্ত উঠে যায়, ইচ্ছে করে মেরে ওর গাল ফাটিয়ে ফেলি। ও, একটা কথা বলি, আবার আমার কথায় মন খারাপ করিস না। অধরাকে আমার সুবিধার মনে হয় না। মেয়েটা অনেক অদ্ভুত। তাই ইরা আপুকে সময় দে, ওনার ভালোবাসাটা বোঝার চেষ্টা কর। দেখবি জীবনে অনেক হ্যাপি থাকবি। দেখ ভাই, ওসব নিয়ে আমাকে বলতে হবে না, আমি আমারটা বুঝবো। ওকে, আমার কথা শুনছিস না তো? যদি পরে আবার কানের কাছে ভ্যান ভ্যান করিস, তাহলে তোর পাছায় লাথি দিয়ে তোকে তাড়িয়ে দিব। আমার তো আর কোনো কাজ নেই তোকে বলতে আসবো। ওগুলো বাদ দিয়ে অন্য কথা বল। তারপর ওখান থেকে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। এসে দেখি অধরা ক্লাসে ওর ফ্রেন্ডের সাথে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। অধরা আমার দিকে একবার তাকিয়ে ওর ফ্রেন্ডের সাথে গল্প করতে ব্যস্ত হলো। টিফিন পিরিয়ড হতেই অধরার কাছে গেলাম। গিয়ে বললাম, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজছিলাম, কিন্তু পেলাম না। আর ফোন দিলাম, কিন্তু রিসিভ করলে না, কেটে দিলে। ইচ্ছে হয়েছে তাই? আর তোমাকে বলতে হবে নাকি যে আমি এতক্ষণ কোথায় ছিলাম? তখনকার কথা কি ভাবলে? কিসের কথা? ধুর, এত হেয়ালি না করে বলো না। কোথায় খেয়ালি করছি, ছাড়ো আমাকে। অধরা চলে গেল। ওই কুত্তার বাচ্চার জন্য অধরা আমার সাথে এমন করলো। ওকে তো আমি ছাড়বো না। ক্লাসরুমে চুপচাপ বসে থাকলাম। একটু পরে স্যার আসলো, তাই ক্লাস করতে শুরু করি। ক্লাস শেষ করে বাইকের কাছে আসতে দেখি ইরা আপু দাঁড়িয়ে আছে। ওকে দেখে মেজাজ গরম হয়ে গেল। ওর দিকে রেগে তাকালাম। এমনভাবে দেখছিস কেন? ভয় পাচ্ছি তো। আর মেজাজ খারাপ করাবেন না, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। তখন থেকে আপনার উপর সেই মেজাজ খারাপ হয়ে আছে। আপনার জন্য অধরা আমাকে ইগনোর করছে। তোকে একটা কথা বলবো। আপনার কথা কোনো শোনার মুড আমার নেই। আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যাব তাই। যাবেন তো যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? তোর সাথে যাব তাই। আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। আমার কথা শুনে ইরাপু আমার একদম কাছে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলে, অধরার সাথে রিলেশনে না গেলে হয় না? কেন? আর আপনি আমার এত কাছে আসছেন কেন? আমি তোকে ভালোবাসি, তুই বুঝিস না? ওকে সরিয়ে দিলাম। এমনিতেই ওর উপর মেজাজ খারাপ হয়ে আছে, আর তার উপর আবার ভালোবাসি বলতে আসছে। তোর জন্য আমার ভালোবাসা হারাতে বসেছি, আর তুই এখানে ভালোবাসিস বলতে এসেছিস? এই, তুই চিনিস আমাকে? বিশ্বাস কর, সত্যি বলছি, আমি তোকে ভালোবাসি। দেখ, আর তারপর খেতে না চাইলে এখান থেকে সর। সত্যি বলছি, তোকে ভালোবাসি। ওর আগে আরেকটা থাপ্পড় দিলাম। সর সামনে থেকে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইকে উঠে পড়লাম। তোর এই মুখ যেন আমার সামনে না দেখি। তুই বুঝিস না, তোকে দেখলেই রাগ উঠে যাই। যখনই তোকে দেখি তখনই ইচ্ছে করে তোকে থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে ফেলি। তোর যদি সামান্য পরিমাণও লজ্জা শরম থাকে, তাহলে তুই আমার সামনে কখনো আসবি না। তারপর বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, তখন আম্মু খাবারের জন্য ডাকলো। তাই উঠে গিয়ে খেয়ে এসে আবারও শুয়ে থাকলাম। শালির জন্য অতটা আমাকে ইগনোর করছে। ওর ওপর অনেক রাগ হচ্ছে। আগামীকাল ওকে আবারও প্রপোজ করব। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে রাতে এসে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপে 1টা পর্যন্ত কাজ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজে। অধরা, তুমি আমাকে ইগনোর করছো কেন? গতকাল থেকে কত ফোন দিলাম, কিন্তু রিসিভ করলে না। গতকাল ইগনোর করে চলে গেলে। এমনিতেই? কেন, কিছু কি বলবা? গতকালের কথা কি ভাবলে? গতকাল তুমি কি বলেছো আমি শুনিনি। আচ্ছা, এবার বলো, এবার শুনবো। আমি তোমাকে ভালোবাসি। বুঝলাম। এটা আমি কি করতে পারি? দেখো, মজা না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমার দিক থেকে না। মজা করিও না তো। আচ্ছা, তোমার সাথে কি আমার যায় বলো? আমার স্ট্যাটাসের সাথে সময় মিলবে না। আমার চাহিদা তুমি পূরণ করতে পারবে না। তোমার কি আছে? সামান্য একটা বাইক? আর তো কিছু নেই, তাই তো? তোমাকে কোনো প্রকার অপমান করতে চাই না, তুমি এসব আমাকে বলবো না। আমি কি বলবো বুঝতে পারছি না। ও আমাকে এমনভাবে অপমান করবে বুঝতে পারিনি। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সত্যি তুমি আমাকে এগুলো মন থেকে বলছো? তো তোমার কি মনে হয়? অধরার হাত ধরে বললাম, সত্যি আমি তোমাকে ভালোবাসি। দেখো, এমনভাবে বলিও না,
কষ্ট হচ্ছে। এই তো সাহস তো কম না, তুই আমার হাত ধরিস? লুচ্চা লম্পট কোথাকার, মেয়ে দেখলেই লুচ্চামি শুরু করতে হয়। অতরা হাত ছাড়িয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। ওইগুলো কি বলল? শালা আমি পাগল, ওর পেছনে ঘুরেছি। এর উপযুক্ত জবাব আমি তোকে দিব, তুই অপেক্ষা কর। তুই আকাশকে চিনিস না? শালি আমাকে ফিরিয়ে দেই। ধুর সাই, মেজাজটাই খারাপ হয়ে গেল। হুদাই সময় নষ্ট। কি বন্ধু, কি খবর? দিল তো কচি করে অপমান করে। বাল, কাটে গায়ে নুনে চেটে দিস না তো। ওকে তো আমি এর উপযুক্ত জবাব দেব। ও আমাকে চিনে না। না না, ঠিক আছে, তুই অন্যজনের ভালোবাসা প্রত্যাখ্যান করবি তো তোকে কেউ ফিরিয়ে দেবে না। গতকাল কি করেছিস ভুলে গেছিস? কেমন কষ্ট বল। কি বল কষ্ট হবে? ওর উপর রাগ হচ্ছে। আমি নাকি লুচ্চা লম্পট, আমি নাকি ওর স্ট্যাটাসের সাথে যায় না। ইচ্ছে করছে গিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে আসি। শালা তুই কেমন, তোর ক্যারেক্টার কেমন বুঝতে পারলাম না। তুই ওকে ভালোবাসিস না, তাহলে প্রপোজ করতে গেলি কেন? বাইন। জানি না শালিকে কেন প্রপোজ করেছি। আর ভালোবাসি বললে তো প্রপোজ করেছি। আর ভালোবাসি বলে তো প্রপোজ করেছি। রাখ শালা তোর ভালোবাসা। তোর একটা ভালোবাসা হলে এতক্ষণে দুঃখে কষ্টে বাইন হয়ে যেতি। এটা তোর ভালোবাসা না, ভালো লাগা। ইরা আপু আজ কলেজে আসেনি যে? দেখ ভাই, ইরা ইরা করে মাথাটা গরম করাস না তো। ওর নাম শুনলে মাথায় রাগ উঠছে। ওর নাম আমার সামনে আর একবার বললে মেরে তোর নাক ফাটিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, বলবো না, চল এখন আড্ডা দেই। চল। তারপর আড্ডা দিতে চলে এলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে আসি। এমনভাবেই 2 দিন গেল। ইরাপুকে না দেখলাম আমাদের বাসায়, না দেখলাম কলেজে। গেছে কোথায় ও? গতকাল থেকে একটা কিছু ফিল হচ্ছে। মনে হচ্ছে আমার জীবনে কিছু একটা নেই। কাউকে খুব বেশি মিস করছি। কেমন মনের ভেতর হাহাকার করছে। কুত্তিটা পাশে ঘ্যান ঘ্যান করে, ধমক দিতাম, ভালো লাগতো। কিন্তু 3 দিন থেকে পারছি না, কারণ আমার সামনেই আসে না। আসবে কী করে? ওর তো দেখাই পাওয়া যায় না। ক্লাসে চুপচাপ বসে আছি, তখন রাফি এসে বসলো। কিছু একটা অনেক মিস করছি। মনের ভেতর কেমন হাহাকার করছে। মনে হচ্ছে জীবনে কিছু একটা নেই। হঠাৎ করে কেউ বলে উঠল, নিশ্চিত আমাকেই, তাই না? নিশ্চিত আমাকেই এতক্ষণ মনে পড়েছে। অতটার কথা শুনে ওর দিকে তাকিয়ে বেশ অবাক হলাম। কী ব্যাপার, তুমি এখানে? তোমাকে এই ভালোবাসো, 3 দিন থেকে না কোনো ফোন না কোনো মেসেজ, কলেজে দেখা হলেও কথা বলতে আসো না। ওর কথা শুনে তো মাথা 180 ডিগ্রি গরম হয়ে গেল। রেগে বললাম, এই, তোর আমাকে কি ছেঁচড়া মনে হয়? তুমি তুই তুকারি করছো কেন? তো তোর সাথে কি করব? এই তুই কে রে? তোকে ফোন দিতে হবে, তোকে মেসেজ দিতে হবে? আগে যা আমার লেভেলে আয়, তারপর কথা বলতে আসিস। আর আমি তোর যোগ্য না, না তুই আমার যোগ্য না? সরি সেদিনের জন্য। আর আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। চুপ, একদম চুপ। তোর ক্যারেক্টার কেমন আমার ভালো করে খোঁজ নেওয়া হয়েছে। এখন আমার চোখের সামনে থেকে যা, না হলে মেরে কাল লাল করে দেবো। অতটা চলে যেতেই আমি আবারও বসে পড়লাম। রাফি রাফির দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর আবার কী হলো? এমনভাবে তাকিয়ে আছিস কেন? এই তোর ভালোবাসা? আমি তোকে বলিনি এটা তোর ভালোবাসা না, এটা তোর ভালো লাগা? বুঝতে পারছি। বাল, মনের ভেতরটা কেমন যে করছে বুঝতে পারছি না। কিছুতেই মন বসছে না। কেন, কি হয়েছে? না কিছু না, বল তোদের কেমন চলছে? বিন্দাস। খুব ভালো তো। তারপর ওদের সাথে কথা বলে ক্লাসে চলে এলাম। এর ভেতরে 10 দিন পার হয়ে গেল। কিছু একটা বড্ড মিস করছি। মনের ভেতরটা কেমন সারাক্ষণ উথাল পাতাল করছে। কিছুই ভালো লাগছে না। সেটা কি মিস করছি খুব ভালো করেই বুঝতে পারছি। এতদিন ধরে ইরাপুকে না দেখলাম আমাদের বাসায়, না আসতে দেখলাম কলেজে। ওদের বাসার দিকে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু দেখতে পাইনি তাকে। গেছে কোথায়? চুপচাপ বসে আছি, তখন রাফি বলল, কিরে, কি হয়েছে? তোর মুখটা লবণ ছাড়া তরকারির মতো লাগছে কেন? ইরাপুকে অনেক মিস করছি। সাথে সাথে ঠাস করে গালের উপর পড়ে গেছে। আবে, তুই মারলি কেন আমাকে? আমাকে কি বলছিলি মনে আছে? যে আমার সামনে ইরার কথা একবারও বলবি না, তাহলে মেরে তোর নাক ফাটিয়ে দিব। তাই আমিও দিলাম। আর তোকে তো এখন এখান থেকে তোর পাছায় লাথি দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত। আমি তখন বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। এমনভাবে বলিস না। আমি এখন কি করব বুঝতে পারছি না। তুমি বাল করো, আমি কিছু জানি না। তুই কি করবি না করবি আমাকে বলছিলি
আমি যেন তোর এইসব বিষয়ে নাক না গলাই। আমি কিছু জানি না, কিছুই বলতে পারবো না। আচ্ছা, তোকে কিছু বলতে হবে না। ওখান থেকে আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। আম্মু বসে আছে, গিয়ে পাশে বসলাম। আম্মু, এই রাপু কোথায় গেছে? আমাদের বাসায় আসে না, কলেজেও দেখি না, সাথে সাথে আবারও গালের উপর পড়ে গেল। মারলা কেন? এই বেয়াদব, ওর কথা জিজ্ঞেস করতে লজ্জা করছে না? আম্মু এভাবে বলো কেন? এখানে মেয়েদের মতো ন্যাকামি করতে হবে না, যা এখান থেকে। দূর, আচ্ছা বলতে হবে না। ওখান থেকে উঠে বাসা থেকে বেরিয়ে সঞ্জিতা আপুদের বাসায় এসে ওনার রুমে এলাম। বল কি হয়েছে? না আসলে তেমন কিছু না, একটা কথা বলতাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। হঠাৎ ইরার খোঁজ? ইরাকে দিয়ে কি হবে রে? আবার ওকে মারবি, বকা দিবি? আর তোর অধরা আছে না, অধরার কাছে যা। এই আপু কোথায় গেছে বলতে পারো? তো তোকে কিভাবে বলবো? আর আমি জানি না ইরা কোথায় গেছে। বলো না, এই আপু কোথায় গেছে? বললাম না জানি না। তুই এখন আমার রুম থেকে যাবি নাকি উঠতে হবে? আর কিছু না বলে চলে এলাম। বাসায় আসতেই আম্মু বলল, কোথায় গিয়েছিলি? জাহান্নামে গিয়েছিলাম, কাউ কিছু বলতে হবে না, আমি খুঁজে নেব। ওখান থেকে রুমে এলাম, এসে ভাবতে থাকলাম কোথায় গেছে। ওর মামার বাসায়, না ওর খালাম্মার বাসায়, না ওর ফুপির বাসায় গেছে। আগামীকাল সকালে সারাদিন খুঁজে বেড়াবো ওকে। ওকে ছাড়া কেমন নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। এখন মনে হচ্ছে ওকে না পেলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। ওকে আমার চাই চাই। কিছুক্ষণ পরে শুয়ে আছি, তখন আম্মু খাবার জন্য ডেকে গেল, কিন্তু গেলাম না, খেতে ইচ্ছে করছে না। একটু পরে আম্মু আবার এলো। তোকে না খেতে ডাকলাম? খেতে ইচ্ছে করছে না, পেটে খিদে নেই। কেন, কি হয়েছে? বাইরে থেকে খেয়ে এসেছি, তাতেই পেট ভর্তি হয়ে আছে। আর ওর নাম্বারটাও নেই। আমার কাছে থাকতে পারে, আমার কাছে কি চাইবো? না থাক, ঝাড়ি দেবে। তারপর খাওয়ারও ইচ্ছা নেই। কি রে, কি এত ভাবছিস? না কিছু না আম্মু, তুমি যাও। আম্মু আর কিছু না বলে চলে গেল। আমি শুয়ে থাকলাম। একটু পরে কাজে বসলাম, কিন্তু মনটা বসছে না। আজ রাত 3টা বাজতে চললো, কিন্তু চোখের পাতা এক করতে পারলাম না। শালা ভালোবাসায় এত যন্ত্রণা জানা ছিল না তো। ভোর রাতের দিকে কোনো রকম ঘুমালাম। সকাল 8টা বাজতেই আম্মু ডাক। আম্মু চাও তো, বিরক্ত করিও না, আজকে অনেক রাত করে ঘুমিয়েছি, আর আজকে কলেজেও যাব না। তা ঠিক আছে, কিন্তু খাবার তো খেয়ে নে। পরে খাবো, এখন তুমি যাও। আম্মু আর কিছু বললো না, তাই দিলাম আবারও ঘুম। 11টার দিকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারের জন্য এলাম। আম্মু খাবার দাও। টেবিলের উপর রাখা আছে, খেয়ে নে। আর কিছু না বলে খেতে লাগলাম। খেতে খেতে লক্ষ্য করলাম আম্মু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে নিচে আসতেই আম্মু বলল, কোথায় যাবি? এই তো একটু ঘুরতে। আর কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ইরাপুর নানার বাসার উদ্দেশ্যে, কিন্তু ওখানেও পেলাম না। ওর ফুপির বাসায়, ওর খালামার বাসায় গেলাম, কিন্তু কোথাও পেলাম না। বালটা আছে কোথায় বুঝতে পারছি না, মাথাটা গরম হয়ে যাচ্ছে। সব জায়গায় খুঁজে দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি। একটু পরে আম্মু এসে খাবার জন্য ডাকলো, তাই খেতে এলাম। খাচ্ছি, তখন দেখলাম আম্মু আবারও হাসছে। আচ্ছা, সমস্যা কি বলো তো? সকাল থেকে আমাকে নিয়ে হাসাহাসি করছো, এত হাসাহাসির কী আছে? এতক্ষণ কোথায় কোথায় গিয়েছিলি? কোথায় না তো, এমনিতেই ঘুরছিলাম। তা তো জানি, এমনিতেই ঘুরছিলি। একদম হাসবা না, কথাই আছে না, হাতি পাকে পড়লে তো চামাচিকাতেও লাথি মারে, সেই রকম হয়েছে আমার বেলা। তারপর চুপ করে হালকা খেয়ে উঠে পড়লাম। খাওয়া শেষ হতেই রুমে এসে শুয়ে পড়ি। মেজাজটা গরম হয়ে আছে। পরের দিন কলেজে। গতকাল কলেজে আসলে না কেন? ফোন দিলাম, রিসিভও করলে না। এমনিতেই ভালো লাগছে না। কি হচ্ছে, শরীর খারাপ? এখানে ঢং করতে আসতে হবে না। রাফির পাশে এসে বসে পড়লাম। বসতেই রাফি বলল, কি হিরো, গতকাল এলি না যে? রাতে ফোন দিয়েছিলাম, রিসিভও করলি না। কিছু ভালো লাগছে না। শালি আছে কোথায় বুঝতে পারছি না। এই একদম তুই হাসবি না। দুঃখে কষ্টে পাইমাস হয়ে যাচ্ছি, আর তুই এখানে হাসাহাসি করছিস। তো কি করব, গরিবের কথা সত্যি হলেও বাসি হয়। বাল থাক তুই। রাগ দেখিয়ে উঠে চলে এলাম। এসে চুপ করে একটা জায়গায় বসে পড়ি। শালা সুযোগ বুঝে সবাই মজা নিচ্ছে। কলেজে ভালো লাগছে না, বাসায় চলে আসি।
যেই ভাবা সেই কাজ। বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলল, বাপজান, বাসায় কি জন্য ক্লাস নেই? একদম মজা করবে না। আর কিছু বলার আগেই রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ি। শুয়ে ফোন টিপাটিপি করতে থাকি। এভাবেই 2 দিন চলে গেল। না কিছু কলেজে, না গেছি কোথাও। চুপ করে বাসায় থেকে কাটিয়ে দিয়েছি। ওইদিকে আম্মু কুত্তাটাকে ফোন দিচ্ছে, না রিসিভ করছে না কেটে দিচ্ছে। বেশ কয়েকদিন থেকে এমন করছে। 2 দিন ধরে রুমে বসে বসে কাটিয়েছে। রুম থেকে একবারের জন্য বের হয়নি। খাওয়া দাওয়া ঠিক নেই। ইরার শোকে ওকে পেয়ে বসেছে। চোখ মুখ শুকিয়ে গেছে। আচ্ছা, ইরাকে বাসায় পাঠা দিচ্ছি। ও সব জায়গায় খুঁজলো, কিন্তু আমার বাসায় এসে একবারও খুঁজলো না। আচ্ছা যাই হোক, এবার তাহলে সোজা হয়ে গেছে কি বলো? সোজা মানে ওর দিকে তাকানোই যাচ্ছে না। আচ্ছা, ইরাকে এক্ষুনি পাঠিয়ে দে। বসে বসে গেম খেলছি। এখন এটাই মোর সাথী হয়েছে। সন্ধ্যা পার হয়ে রাত হয়েছে। চুপ করে বসে বসে একইভাবে গেম খেলছি। রাতে আম্মু খাবার জন্য ডাকলো, কিন্তু গেলাম না। একটু পরে আম্মু এলো। এসে রেখে বলল, তোকে খেতে রাখলাম না? খেতে ইচ্ছে করছে না, তুমি যাও তো। এবার কিন্তু মার খাবি। চেহারার কি অবস্থা করেছিস দেখেছিস? খাবার ঠিক ঠিকানা নেই ওর। খিদে নেই। আম্মু এসে হাত ধরে টান দিল। উঠছি উঠছি, ছাড়ো ছাড়ো। তারপর উঠে এসে খাবার খেতে লাগলাম। হালকা খেয়ে উঠে রুমে চলে আসি। পরের দিন সকালে। আজকে কলেজে যা, একটা চমক দেখতে পাবি। কি চমক? গেলে যা, না গেলে আর কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে। তারপর নাস্তা শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে চলে এলাম। আম্মু কী চমকের কথা বলছে বুঝতে পারছি না। কোথায় কী চমক? হঠাৎ করে ইরাপুর মতো কাউকে কলেজের গেট দিয়ে আসতে দেখলাম। হয়তো মনের ভুল। এখন তো ইরাপুকে সব জায়গায় দেখতে পাচ্ছি। ও স্মৃতি আমাকে চারপাশ থেকে ঘিরে আছে, তাই গুরুত্ব দিলাম না। রাফির পাশে এসে বসলাম। বসতেই রাফি বলল, ইরাপুকে দেখলাম, এতদিন কোথায় ছিল? মজা করিস না তো, ইরাপুকে কোথায় পেলি? আবে শালা, তুই ইরাপুকে কলেজে দেখিসনি? ইরাপু তো কলেজে আসছে। কি? তাহলে ওটা মনের ভ্রম ছিল না, ওটা ইরাপুই ছিল। উঠে দৌড় দিলাম। তারপর ইরাপুকে খুঁজতে লাগলাম। এক জায়গায় এসে ওকে পেলাম। ওর বান্ধবীদের সাথে বসে আছে। এক দৌড়ে গিয়ে ইরাপুর সামনে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করি। ইরাপু আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। কাছে গিয়ে ওর হাত ধরে উঠিয়ে চড়িয়ে ধরলাম। এতদিন কোথায় ছিলে ইরাপু? জোর করে ছাড়িয়ে 2টা থাপ্পড় দিল। পিয়াদব লুচ্চা, কোন সাহসে একটা মেয়েকে জড়িয়ে ধরিস লম্পট? তুমি যা ইচ্ছে বলো, আমি কিছুই বলবো না। এতদিন কোথায় ছিলে? তোকে বলতে হবে? এতদিন কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছিলাম জানো? কে আপনি? আর আমাকে আপনি কেন খুঁজবেন? আমি তোমার কেউ না। না, কেউ না। ইরাপু চলে যেতে লাগলো। তখন ওর হাত ধরলাম। সরি, আমার ভুল হয়ে গেছে। এমন করিও না, অনেক কষ্ট হচ্ছে। ইরাপু হাত ছাড়িয়ে আরেকটা থাপ্পড় দিয়ে চলে গেল। চুপ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। চোখ মুছে ওখান থেকে চলে এলাম। একটু পরে দেখলাম ইরাপু ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে অনেক রাগ হচ্ছে, সাথে অনেক কষ্ট হচ্ছে। আমাকে দেখে আরও বেশি করে হেসে হেসে কথা বলছে। উঠে ওদের কাছে গেলাম। এগুলো কি হচ্ছে? কিরে তুই এখানে? আর ইরা, এটা তোর চাচাতো ভাই না? হুম, আমার চাচাতো ভাই। কিন্তু এখানে কি জন্য এলো কে জানি। ও, খুব ভালো তো। এই তুই কোথায় যাচ্ছিলিস? যা, আমাদের ডিস্টার্ব করিস না। মেজাজ এমনই হাই হয়ে আছে, তারপর আবার বলে ডিস্টার্ব করিস না। দিলাম নাক বরাবর। ছেলেটা নাক ধরে বসে পড়লো। এবার তোর নাকের ওপর দিয়ে গেল। যদি আর একটা কথা বলিস তাহলে তোর কী হবে কল্পনা করতে পারবি না। হীরাপুর দিকে তাকালাম। দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চাহনিতে ভয় মিশ্রিত আছে। হাত ধরে বললাম, চল তুই, তোর আজকে হচ্ছে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করব। ঘর চিৎকার, তোর আজকে তো। বলেই টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলাম। আমি উঠে বললাম, ওঠ, দেখ, নামতে যদি হয় তাহলে কিন্তু কী হবে জানি না। কিন্তু না, এভাবেই দাঁড়িয়ে আছে। রাগের চোটে বাইকের স্পিড বাড়াচ্ছি আর কমাচ্ছি, কিন্তু ওকে কিছু বলছি না। কিন্তু তাও উঠছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ইচ্ছে করছে থাপড়ে সব কয়টা দাঁত ফেলে দিই। এই তুই উঠবি, আমি নামবো। নেমে দিলাম থাপ্পড়। তোকে কি বলছি শুনিস না?
দেখ, তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলছিস। এই, তুই নিজেকে কি ভাবিস? আমি তোমাকে ভালোবাসি। তো আমি কি করব? সেদিন কি বলেছিস ভুলিনি। তোর ভালোবাসা তোর কাছে রাখ, তোর ভালোবাসা আমার প্রয়োজন নেই। যা আমার সামনে থেকে। তোর এই মুখ যেন আমার সামনে না দেখতে পাই। বেয়াদব, বড়কে বড় মনে করে না, সম্মান করতে জানে না, আদব কায়দা কিচ্ছু শেখেনি। ইরাপুর একদম কাছে এসে ইরাপুর চোখের দিকে তাকিয়ে বললাম, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমি কিছু মনে করব না। আমি তোমাকে ভালোবাসি। এবার আমার উপর দয়া করে তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করো। আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কয়েকদিনে আমি তোমার শূন্যতা অনুভব করেছি। এটা বুঝে গেছি, তুমি আমার কাছে না থাকলে আমার বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। তোমার শূন্যতা আমাকে এমনভাবে পেয়ে বসেছে যে সব জায়গায় তোমাকেই দেখতে পাই। এই কয়েকদিনে তোমাকে পাগলের মতো খুঁজেছি জানো, কোথাও পাইনি। তোমাকে ছাড়া কেমন দম বন্ধ হয়ে আসছিল। কোনো কিছুই ভালো লাগছে না। কোনো কিছুতেই মন দিতে পারছি না। খেতে পারছি না, ঘুমাতে পারছি না। সব সময় তোমার কথাই মনে পড়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, অনেক ভালোবাসি। তোমাকে না পেলে হয়তো মরে যাব, না মরলেও ভেতরটা মরে যাবে। আচ্ছা, তোমাকে আর যাওয়া লাগবে না। আমি তোমার সামনে আর কখনো আসবো না। আমার এই মুখ তুমি আর কখনো দেখতে পাবে না। সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। আসতে যাব। তখন নিরাপদ জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। নিরাপদও শব্দ করে কান্না করে দিয়েছে। আমিও তোকে খুব ভালোবাসি। একটু পরে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে আবার জড়িয়ে ধরলাম। বিশ্বাস করো, তোমাকে না পেলে আমি মরেই যাব। চুপ, আর কখনো এমন কথা বলবি না। চলো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে মুভি দেখছে। আর চলো লং ড্রাইভে যাব। কোথায় যাবি? যেদিকে দু চোখ চাই। ইরাবকে ছেড়ে দিয়ে বাইকে উঠতে ইরাব উঠে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। কিসের কষ্ট, কিসের দুঃখ। এখন নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। খুশিতে গাড়ি টান দিলাম। বাজারে এসে গাড়িতে পেট্রোল লোড করে গাড়ি চালাতে থাকি। আস্তে আস্তে বাইক চালাবি, একদম জোরে জোরে চালাবি না। ওকে সোনা, ঘোরাঘুরি করে দুপুরে বাসায় চলে আসি। এবার নামবা না এমনভাবেই এখনও জড়িয়ে ধরে থাকবা? আরেকবার চল, অন্য কোথা থেকেও আবার ঘুরে আসি। না, আজকে আর না। দুপুর হয়ে গেছে, ফ্রেশ হতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে। এই ছাড়ো ছাড়ো, আম্মু আসে। নামবো না। আর আসছে তো কি হয়েছে, কোনো সমস্যা নেই। বাইক থেকে নামবি না এমনভাবে বাইকের উপর বসে থাকবি? আজকে ছাড়াছাড়ি নেই, তুমি গিয়ে তোমার কাজ করো। একটু তো লজ্জা শরম কর। দুজনে নির্লজ্জ জানে, কিন্তু এতটা হবে ভাবিনি। হয়েছে, এবার বাইক গ্যারেজে রেখে ভিতরে আয়। এবার হ্যাপি তো? অনেক। আম্মু যেতেই বাইক রেখে ভেতরে এসে রুমে এলাম। রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি আপু। আরে আপু, তুমি কবে আসছো? হুম, আর অবাক হচ্ছিস কেন? এই বাসায় আসা কি বারণ? না কিছু না, কিন্তু ইরাপু তোমার বাসায় ছিল, আমাকে বলনি কেন? তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য। আর তুই তো আমার ফোন রিসিভ করিসনি। একটু না, অনেক দিয়েছো। আচ্ছা, হঠাৎ করে আসলে যে? বিয়ে হয়ে চলে গেছি বলে কি এই বাসায় হঠাৎ করে আসতে পারবো না? বেবাল, আমি বলি একটা আর মনে করে আরেকটা। আমি কি ওটা বলেছি নাকি? যত রুম থেকে বেরো। রাগ করছিস কেন? আসলাম এই জন্য যে আজকে তোদের বিয়ে। হে বলো কি? বিয়ে মানে কী সব বলো? হুম, তোর বিয়ে। আচ্ছা চল খাই। তারপর আবার সাথে নিচে এলাম। এসে খাবার খেতে বসলাম। কেমন লজ্জা করছে। মাথা নিচু করে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলাম। অনেকদিন কাজ করা হয় না। একটু পরে কারো আগমন ঘটলো। ওর দিকে তাকিয়ে দেখি ইরাপু দরজা লাগিয়ে আমার কাছে এসে ল্যাপটপ সরিয়ে বসে গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। কি হলো? না, কিছু না, এমনি মন চাইলো তাই আসলাম। তাহলে না ঘুমিয়ে এখানে কি করতে আসলা? এমনভাবে বসে আছো যদি কেউ চলে আসে? দরজা লাগানো আছে, কেউ চাইলে রুমের ভেতরে আসতে পারবে না। খেয়েছো? না ল্যাপটপ নিয়ে এমনভাবে টিপাটিপি করছো? টিপাটিপি? অনেকদিন কাজ করা হয় না। যাও বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো। আজকে তো তোমার ঘুমের 12টা বাজিয়ে দেবো। ইস, শখ কত! আচ্ছা,
আমি ঘুমালাম। এমনভাবে? হুম, বাই, ঘুম আসছে। সমস্ত শান্তি তো তোমার বুকে মেরি জান। ওকে। আমি আমার মতো কাজ করতে থাকলাম। এর মধ্যে ইরাপু ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে আমারও ঘুম চলে আসছে। তাই ল্যাপটপ অফ করে ইরাপুকে কোলে করে বিছানায় রেখে আমার রুম থেকে বেরিয়ে আপু রুমে এলাম। আপু, তুমি কি এখন ঘুমাবা? কেন, তোর রুমে কি হয়েছে? ডাইনিটা ঘুমিয়ে আছে। আচ্ছা, ঘুমিয়ে পড়। আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। আপু যেতেই শুয়ে ঘুম দিলাম। বিকেলে চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বাইরে আসতে দেখি বাসায় সাজানো হয়েছে। বাসায় আত্মীয় স্বজনে ভর্তি। মনে হচ্ছে সব আগে থেকে আয়োজন করে রেখেছিল। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। আপু, এমনভাবে বিয়ের আয়োজনটা না করলেও পারতে, পরে ধুমধাম করে করলেই তো হতো। কেন, কোনো সমস্যা হচ্ছে? পরে পার্টি দিয়ে দিব। এখন বিয়েটা দিয়ে রেখে দিচ্ছি। ইরা তোর বউ হয়ে গেলে যখন যাই ইচ্ছা কর, কোনো পাপ হবে না। কিন্তু যদি না করি তাহলে তোরা পাপে পাপে ভরে ফেলবি। তোরা দুজনে যে পিস মাইরি। আপুর কথা শুনে লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। হুম। তারপর সবাই মিলে বাসা থেকে বেরিয়ে ইরাপুদের বাসায় এলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই খাওয়া দাওয়া শেষ করলাম। একটু পরে বের হয়ে গেলাম। যাবার সময় আপু দিল একটা খোঁচা। এটাকে নাকি কোলে করে নিয়ে যেতে হবে। নে, এটাকে কোলে নে। গাড়ি নেই তাই কোলে তুলে নিয়ে যা। আরে লজ্জা কিসের, কোলে নে। সবার এমন বলা বলিতে ওকে কোলে তুলে হাঁটতে হাঁটতে রুমে চলে এলাম। বাহ, রুমটাকে তো বেশ সুন্দর করে সাজিয়েছে। রুমে এসে ইরাপুকে বিছানায় রেখে দিলাম। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে গেছে। ভালোবাসা জমে তো রাত 12টার পরে, আর এখন 12টাই বাজে। চল, সব যাই। আবার কথা শুনে সবাই চলে যেতে লাগলো। তখন রাফিয়ার দুলাভাই এসে বলল, শালাবাবু, বিড়াল ভালো করে মারিও। যদি আজকে রাতে না পারো তাহলে সারা জীবন বউয়ের কথা শুনতে হবে। নে, এটা খেয়ে মাঠে নেমে পড়, না হলে মাঠে বেশিক্ষণ টিকতে পারবি না। কি দুলা ভাই, ঠিক বললাম তো? ঠিক মানে 100% ঠিক। আচ্ছা, এই নাও এইটা। বাই বাই শালাবাবু, বিড়াল ভালো করে মারিও। দুলাভাই আর রাফি হাতে 2টা জিনিস ধরিয়ে দিয়ে চলে গেল। আমি গিয়ে দরজা লাগিয়ে আসতেই ইরাপু এসে পা ধরে সালাম করলো। এগুলো দিয়ে কি করব? কি করব মানে, কত কাজ আছে। শুভ কাজে দেরি কিসের? আক্রমণ! হুম। তারপর কোলে তুলে নিয়ে বিছানার কাছে এসে শুয়ে দিলাম। তারপর আর কি হতে পারে, কল্পনা করতে থাকেন। কিছু বললাম না, বললে কষ্ট ছাড়া কিছুই পাবেন না। বাকিটা ইতিহাস আর কি। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।